আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইনের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি রিয়াদ বাদশাহ থাকছি আপনাদের সাথে আপনাদের পুরো অ্যাকাউন্টিং জার্নি জুড়ে। চলে আসেন আজকের আমাদের প্রথম ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু প্রথম ক্লাস, হিসাব বিজ্ঞানের আলোচনা শুরু করার আগেই আমরা কিছু জিনিসপত্র সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা প্রিপারেশন কার জন্য নিচ্ছি। আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না? সর্বপ্রথম আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি বাই এনি চান্স যদি আমাদের মিস হয়ে যায়, তারপরে থাকছে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, তাই না? আচ্ছা ভাইয়া, সর্বপ্রথম আমাদেরকে টার্গেট রাখতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, তো আজকে আমরা জানবো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অ্যাকাউন্টিং থেকে কি কি প্রশ্ন আসতে দেখা যায় বা কত মার্কের প্রশ্ন আসে। মানে ইন টোটাল আমি বলতে চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং মানবন্টন সম্পর্কে আমরা জানিয়ে নেব। চলে আসো, দেখা যাক ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং থেকে কি কি আসতে দেখা যায় বা কত মার্কের এক্সাম হয়। ঢাকা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম আমাদের পরীক্ষা হয় 100 মার্কের। টোটাল কত মার্কের? টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, ওকে, ভালো কথা। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে এমসিকিউতে থাকে আমাদের 60 মার্ক। কত মার্কস? 60 মার্ক। এই 60 মার্কটাতে আমাদের 5টা সাবজেক্ট থাকে। 5টা সাবজেক্টে আমাদের 12টা করে এমসিকিউ থাকে। ঠিক আছে, 12টা করে এমসিকিউ দিয়ে আমাদের কত মার্ক হয়? 60 মার্ক হয়। তারপরে হয় রিটেন। রিটেনে থাকে আমাদের 40 মার্কস। ঠিক আছে, সো আমাদের ইন টোটাল এখানে আসলো হচ্ছে 100 মার্ক। আর জিপিএতে থাকে 20 মার্কস। ঠিক আছে, ইন টোটাল হচ্ছে 120 মার্ক। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের পরীক্ষা হয় 120 মার্কের। 120 মার্কের মধ্যে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কের, তারপরে রিটেন পরীক্ষা হবে আমাদের 40 মার্কের, এবং জিপিএ থেকে আমরা মার্ক পাবো 20 মার্ক। জিপিএর মার্কটা হচ্ছে 10 মার্ক এসএসসি থেকে এবং 10 মার্ক এইচএসসি থেকে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে আসি এমসিকিউ। এই 60 মার্কের মধ্যে আমাদের 5টা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। সর্বপ্রথম থাকবে বাংলা, তারপরে থাকবে ইংরেজি, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ম্যানেজমেন্ট, তারপরে ফাইন্যান্স অথবা মার্কেটিং। তোমার যেটা সাবজেক্ট পছন্দ অথবা তুমি সেই সাবজেক্টটাতে বেস্ট পারো বা বেস্ট সেই সাবজেক্টটা নিয়ে তুমি মার্ক করবা। ওকে, তো আমাদের অ্যাকাউন্টিংয়ে 12টা এমসিকিউ আসবে। কয়টা এমসিকিউ আসবে? অ্যাকাউন্টিংয়ে 12টা এমসিকিউ আসবে। আর রিটেন পার্টে অ্যাকাউন্টিং থেকে 8 মার্ক থাকবে। ইন টোটাল 20 মার্কের আমাদের অ্যান্সার করতে হবে, যেখানে এমসিকিউ থাকবে 12টা এবং রিটেন পার্টে 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন মোটামুটি হবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। ইন টোটাল আমাদের অ্যাকাউন্টিংয়ে থাকবে 20 মার্ক। এই 20 মার্কের জার্নিটা আমরা আজকে থেকে শুরু করলাম। ইনশাল্লাহ এই 20 আউট অফ 20 পাওয়ার দায়িত্ব তোমাদেরকে, 20 আউট অফ 20 পাওয়ানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। আমি হচ্ছে রিয়াদ বাদশাহ। বিগত 4 বছর যাবত আমি আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি অ্যাডমিশনে। ঠিক আছে, আমি স্কলার্সের সিনিয়র একজন লেকচারার। ঠিক আছে, প্রতি বছর আমি স্কলার্সের বিভিন্ন ব্যাচে ক্লাস নেই। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমার সাথে তোমাদের জার্নি অনেক সুন্দর হবে। চলে আসো আমাদের প্রথম লেকচারে, হিসাব বিজ্ঞান পরিচিতি। ওকে, হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমরা সর্বপ্রথম কি সম্পর্কে আলোচনা করব? এই হিসাব বিজ্ঞানের পরিচিতিতে আমাদের কি কি সম্পর্কে জানতে হবে সেই টপিকগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত আমাদের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান কি, তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সম্পর্কে জানবো, তারপরে হিসাব তথ্যের ব্যবহারকারী, তারপরে হিসাব বিজ্ঞানের জনক, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি, লেনদেন, লেনদেনের প্রকারভেদ। আচ্ছা ভাইয়া, তোমাদের অ্যাকাউন্টিংয়ে ইন টোটাল হচ্ছে 20 মার্ক থাকবে। এই 20 মার্কের জন্য আমরা 25টা এমসিকিউ ক্লাস দেব। এমসিকিউ এর জন্য তোমাদের 25টা ক্লাস থাকবে। ঠিক আছে, এই 25টা লেকচার আমরা হচ্ছে বিভিন্নভাবে ভাগ করব, ছোট বড় সব কিছু মিলিয়ে ইম্পর্টেন্ট ওয়াইজ আমরা ভাগ করেছি। তোমাদের এমসিকিউ এর জন্য 25টা লেকচার থাকবে এবং প্রায় 8টার মতো ক্লাস
থাকবে হচ্ছে রিটেনের জন্য। আশা করি বুঝতে পারছো। সো আজকে চলে আসি 25টা ক্লাসের প্রথম ক্লাস আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে, যেখানে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। টপিকগুলো হলো হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, তারপরে হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের জনক, দুতরফা দাখিলা পদ্ধতি, লেনদেন এবং লেনদেনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা ভাইয়া, আমরা এই যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনাগুলো যে করতেছি এগুলো মোটামুটি তোমরা সবাই জানো, ঠিক আছে? কিন্তু তোমরা সবাই জানো এবং খুব সহজ মনে করো। তোমরা মনে করো কি এগুলো পড়ার কিছু নাই, ঠিক আছে? বাট এগুলো থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। প্রতি বছর হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, একটা না ভাইয়া, শুধুমাত্র এমসিকিউতেই দেখা যায় 2টো প্রশ্ন চলে আসে এবং রিটেন পার্টও আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সো এই অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। চলে আসে, শুরু করি হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে। আচ্ছা ভাইয়া, হিসাব বিজ্ঞান নামটা শুনলে আমাদের সর্বপ্রথম মাথায় কি চলে আসে বলো তো? হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বলো দেখি? হিসাব বিজ্ঞান তোমাকে যদি জিজ্ঞাসা করি হিসাব বিজ্ঞান কি, তুমি কি বলবা? হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। কি বলবা? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। তারপরে কি বলবা? লেনদেন সমূহ চিহ্নিতকরণ, শনাক্তকরণ, তারপরে লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশের কার্যাবলীকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান বলি। আচ্ছা ভাই, এইভাবে না বলেও আমরা না আরেকভাবে বলতে পারি। দেখো, হিসাব বিজ্ঞান ওয়ার্ডটা আর কি 2টা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে? এই হিসাব অর্থ হচ্ছে ভাইয়া গণনা করা। কি করা? গণনা করা, ঠিক আছে? হিসাব বিজ্ঞানে হিসাব অর্থ কি? গণনা করা, অথবা এখানে তুমি বলতে পারো হিসাব করা, ঠিক আছে? আমাদের টিচারেরা সাধারণত আমাদেরকে এই জিনিসগুলো শেখায় না। আমাদেরকে টিচারেরা কি বলে? হিসাব বিজ্ঞান কি? লেনদেন সমূহ শনাক্তকরণ, চিহ্নিতকরণ, এই শুরু হয়ে গেল আমাদের টিপিক্যাল সংজ্ঞা। এছাড়াও ভাইয়া হিসাব বিজ্ঞানকে এইভাবেও আমরা বলতে পারি, হিসাব বিজ্ঞানে হিসাব অর্থ হচ্ছে গণনা করা বা হিসাব করা। আর বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বলো তো ভাইয়া? এটাই সায়েন্স, তাই না? বিজ্ঞান বলতে এটাই সায়েন্স বুঝি না? বিজ্ঞান বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে খুব সহজ ওয়েতে করাকে আমরা কি বলি? সায়েন্স বলি অথবা বিজ্ঞান বলি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো ভাইয়া? হিসাব অর্থ হচ্ছে গণনা করা, বিজ্ঞান বলতে আমরা বুঝতেছি কোনো কিছু সহজ ওয়েতে করাকে আমরা কি বলতেছি? বিজ্ঞান বলতেছি। তাহলে হিসাব বিজ্ঞান অর্থ কি দাঁড়াচ্ছে? কোনো কিছু খুব সহজ ওয়েতে করাকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান বলি। কি করাকে? কোনো কিছু বলতে খুব সহজ উপায়ে গণনা করাকে আমরা কি বলতেছি? হিসাব বিজ্ঞান বলতেছি। এছাড়া তুমি আরো সুন্দরভাবে বলতে পারো, বৈজ্ঞানিক উপায়ে হিসাব করাকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান বলি, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে হিসাব করার কথা বললাম ভাইয়া, বলো তো ভাইয়া হিসাব বিজ্ঞানে কি হিসাব করা হয়? বলো তো হিসাব বিজ্ঞানে কি হিসাব করা হয়? ঠিক আছে, এখন মনে করো তোমাকে তুমি আশা করি তুমি টেবিলের মধ্যে বসে আসো। এখন তোমাকে যদি আমি বলি তোমার টেবিলে কয়টা কলম আছে, তুমি একটু গুনো তো ভাইয়া, বা তুমি একটু হিসাব করো তো ভাইয়া। তুমি হয়তো বা উত্তর দিবা যে 5টা কলম আছে অথবা 4টা কলম আছে। আমি স্পেসিফিকভাবে বললাম না কয়টা কলম আছে, তাই না ভাইয়া? তাহলে হিসাব বিজ্ঞানেও কোনো কিছু স্পেসিফিকভাবে আমরা গণনা করি বা হিসাব করি। যে ভাইয়া হিসাব বিজ্ঞানে আমরা লেনদেনগুলোকে গণনা করি। কি গণনা করি? লেনদেনগুলোকে গণনা করি। কি গণনা করি ভাইয়া? লেনদেনগুলোকে গণনা করি। হিসাব বিজ্ঞানে আমরা কি গণনা করি? লেনদেনগুলোকে গণনা করি। অথবা হিসাব বিজ্ঞানে আমরা কি হিসাব করি? লেনদেনগুলোকে হিসাব করি। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে টপিকের বাইরের আলোচনা, অথবা তুমি বলতে পারো হচ্ছে একটু বিভিন্ন ধরনের আউট নলেজ টাইপ জিনিসপত্র, ঠিক আছে? ওকে, চলে আসে আমাদের সেই টিপিক্যাল সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সংজ্ঞাতে কি আসলাম? সংজ্ঞা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, ঠিক আছে? ওকে, তার আগে আমরা নর্মালি এটাও জানতাম যে লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান বলি, ঠিক আছে? ওকে, চলে আসো। আমাদের মেইন একটা সংজ্ঞা হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। আমরা হিসাব বিজ্ঞানকে কি বলি? একটা তথ্য ব্যবস্থা বলি, যা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ, এই যে এখনই বললাম ভাইয়া, আর্থিক ঘটনাসমূহ বলতে আমরা লেনদেনকে বুঝাই। লেনদেনগুলোকে চিহ্নিত করা, লিপিবদ্ধ করা এবং আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। কি? তথ্য সরবরাহকরণ সংক্রান্ত ধারাবাহিক কার্যাবলী বা প্রক্রিয়াকে আমরা কি বলতেছি ভাইয়া? হিসাব বিজ্ঞান বলতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দেখো তো এই যে আর্থিক ঘটনাসমূহ বলতে কি বুঝায়? লেনদেনকে বুঝায়। কি বুঝায়? লেনদেনকে বুঝায়। ভাইয়া, শুরুতেই আমি তোমাকে বললাম না হিসাব বিজ্ঞানে হিসাব অর্থ হচ্ছে হিসাব করা বা গণনা করা, ঠিক আছে? কি গণনা করি? লেনদেনগুলোকে গণনা করি। লেনদেনগুলোকে গণনা করতে হলে আমাদেরকে লেনদেনগুলোকে চিনতে হবে না ভাইয়া? এই যে ভাইয়া লেনদেনগুলোকে চিহ্নিতকরণ আমাদের প্রথম ধাপ। কি হলো ভাইয়া? আমাদের লেনদেন চিহ্নিতকরণ হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ। কথাটা বুঝতে পারছো?
আমরা কি বললাম হিসাব বিজ্ঞানে হিসাব অর্থ হচ্ছে হিসাব করা বা গণনা করা। আমরা কি হিসাব করতেছি লেনদেনগুলোকে হিসাব করতেছি। আচ্ছা ভাইয়া লেনদেনগুলোকে হিসাব করার জন্য লেনদেনগুলোকে চিনতে হবে না ভাইয়া? জি ভাইয়া লেনদেনগুলোকে চিনতে হবে। এই লেনদেন চেনাটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম ধাপ বা সর্বপ্রথমে আমাদের লেখা আছে আর্থিক ঘটনাসমূহ চিহ্নিতকরণ অথবা লেনদেন চিহ্নিতকরণ। কথা বুঝতে পারছো? ওকে, এইভাবেই আমাদের হিসাব বিজ্ঞানটা কিন্তু শুরু হয় ভাইয়া, ঠিক আছে? তারপরে লেনদেন যখন চিহ্নিত করা শিখলাম, লেনদেন কিভাবে চিহ্নিত করবো ভাইয়া? লেনদেন চেনার কিছু উপায় আছে, লেনদেন চেনার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেটা লেনদেনের টপিকে বলবো। তারপর আমি এখানে বলে ফেলি লেনদেন চেনার মেইনলি মাস্ট 3টা বৈশিষ্ট্য থাকে। কয়টা? 3টা। একটা হচ্ছে 2টা পক্ষ হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেই ঘটনার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য তুমি পাবা সেটাকে তুমি কি বলবা? লেনদেন বলবা বা লেনদেন হিসেবে শনাক্ত করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম? লেনদেনগুলোকে শনাক্ত করলাম। তারপরে তুমি যখন দেখলা লেনদেনগুলোকে তুমি শনাক্ত করতে পারতেছো, দেখা যাচ্ছে কি লেনদেন শনাক্ত করতে তোমার খুব ভালো লাগতেছে, তখন তুমি লেনদেন শনাক্ত করতেই আছো এবং করতে করতে দেখা যাচ্ছে অনেকগুলো লেনদেন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। যখন অনেকগুলো লেনদেন হয়ে যায় তখন কি তোমার মনে রাখা কি সম্ভব হয়? একটা দুটো মনে রাখা সম্ভব, কিন্তু 10টা, আচ্ছা 10টা মনে রাখা সম্ভব, কিন্তু যদি 100টা লেনদেন হয়ে যায়, যদি 1000টা লেনদেন হয়ে যায়, যদি 10,000টা লেনদেন হয়ে যায় অথবা লক্ষ লক্ষ যদি লেনদেন হয়ে যায় ভাইয়া, তাহলে কি সেগুলো মনে রাখা সম্ভব? মনে রাখা সম্ভব না। যেহেতু মনে রাখা সম্ভব না, তাই আমরা কি করি? এগুলোকে লিখে রাখা শুরু করি। কি করি ভাইয়া? লিখে রাখা শুরু করি, যেটা আমরা 2 নম্বর ধাপে করে থাকি। কয় নম্বর ধাপে করে থাকি? 2 নম্বর ধাপে করে থাকি। তাহলে 2 নম্বর ধাপে আমরা কি করি? লিখে রাখার কাজ করি। কি করি ভাইয়া? লিখে রাখার কাজ করি। কি করি? লেখার কাজ করি অথবা লিখে রাখার কাজ করি, যেটাকে আমরা বলি লিপিবদ্ধকরণ। যেটাকে আমরা কি বলি? লিপিবদ্ধকরণ। আচ্ছা ভাইয়া, এই যে তুমি লেনদেন শনাক্ত করলা, তারপরে লিপিবদ্ধ করলা, এই যে এই কাজগুলো যে তুমি করতেছো ভাইয়া, কেন করতেছো বলো তো? এটার তো একটা গোল আছে, তাই না? যেমন এই যে তুমি আমাদের ক্লাস করতে আসছো, তুমি যে এত কষ্ট করে পড়াশোনা করতেছো ভাইয়া, এই পড়াশোনা করার মেইন রিজনটা কি বলো তো? তুমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো, এটা তোমার একটা মেইন উদ্দেশ্য বা মেইন গোল না ভাইয়া? জি ভাইয়া। সেম ওয়েতে অ্যাকাউন্টিংয়ে যে আমরা এই কাজগুলো করে থাকি, এই যে লেনদেন চিহ্নিত করতেছি, লিখে রাখতেছি, এগুলো করার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের তথ্য সরবরাহ করা। উদ্দেশ্যটা কি ভাইয়া? তথ্য সরবরাহ করা, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের 3য় ধাপ বলি। কি বললাম? হিসাব বিজ্ঞানের 3য় ধাপ বলি। হিসাব বিজ্ঞানের 3য় ধাপ কাকে বলা হয়? তথ্য সরবরাহকরণকে বলা হয়। আশা করি বুঝতে পারছো। আর এই 3য় ধাপটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। শুধুমাত্র উদ্দেশ্য না ভাইয়া, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বলি আমরা তথ্য সরবরাহকরণকে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে ভাইয়া এইখান থেকে আমরা কি কি জানতে পারলাম? সর্বপ্রথম আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান ওয়ার্ডটা 2টা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে, হিসাব এবং বিজ্ঞান। হিসাব অর্থ হচ্ছে হিসাব করা অথবা গণনা করা। আচ্ছা ভাইয়া, হিসাব অর্থ হচ্ছে হিসাব করা অথবা গণনা করা। কি হিসাব করি অথবা কি গণনা করি? লেনদেনগুলোকে হিসাব করি অথবা গণনা করি। তাহলে লেনদেনগুলোকে হিসাব করার জন্য আমাকে লেনদেনগুলোকে চিনতে হবে, ঠিক আছে? তারপরে কি? লেনদেনগুলোকে তাহলে চেনা শুরু করলাম, যেটাকে আমরা কি বলতেছি? লেনদেন চিহ্নিতকরণ। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপের নাম কি, তাহলে উত্তর কি হবে ভাইয়া? লেনদেন চিহ্নিতকরণ। ঠিক আছে? লেনদেন চিহ্নিতকরণের পর আমরা সেগুলোকে লিখে রাখা শুরু করি, যেটাকে আমরা কি বলি? লিপিবদ্ধকরণ, যেটা আমাদের হিসাব বিজ্ঞানের 2 নম্বর ধাপ। ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানের 2 নম্বর ধাপের নাম কি? লিপিবদ্ধকরণ। কি লিপিবদ্ধকরণ? লেনদেন লিপিবদ্ধকরণ। ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো যে আমরা করতেছি কিসের জন্য করতেছি ভাইয়া? এই কাজগুলো করতেছি আমরা তথ্য সরবরাহকরণের জন্য। ঠিক আছে? কি করার জন্য? তথ্য সরবরাহ করার জন্য, যেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের 3 নম্বর ধাপ অথবা মেইন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের প্রথম 3 নম্বর ধাপের নাম কি? তথ্য সরবরাহ করা। তোমাকে যদি বলা হয় প্রধান উদ্দেশ্য কি, সেটা হলো তথ্য সরবরাহ করা। ঠিক আছে? আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। চলে যাই। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট identifies, records and communicate the events of an organization to the interested users. Interested users হচ্ছে আমাদের আগ্রহী ব্যবহারকারী, যেটা আমাদের কাইসো এবং কিমেল স্যার আমাদেরকে এই সংজ্ঞাটা দিয়েছে। ঠিক আছে? যেই সংজ্ঞাটা আমাদের সবথেকে বেশি গ্রহণ করা হয় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, চলে আসি নেক্সট স্লাইডে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা অ্যাকাউন্টিংয়ে 3টা ধাপের কথা আলোচনা করলাম কিছুক্ষণ আগে। সর্বপ্রথম আলোচনা করছি আমাদের লেনদেন শনাক্তকরণ, তারপরে আলোচনা করছি লেনদেন লিপিবদ্ধকরণ এবং 3 নম্বরে আমরা আলোচনা করছি কি ভাইয়া? লেনদেন
তথ্য সরবরাহকরণ। কাদেরকে তথ্য সরবরাহ করি ভাইয়া আমরা? তো আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করে থাকি। আচ্ছা ভাইয়া, এই তিনটাকে আমরা খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসছি যে 1 নম্বরে লেনদেন শনাক্তকরণ, 2 নম্বরে লিপিবদ্ধকরণ এবং 3 নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ। ঠিক আছে ভাইয়া, এই 3টা ধাপের সমন্বয়ে গঠিত হয় আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। কি বললাম ভাইয়া? এই 3টা ধাপের সমন্বয়ে আমাদের কি তৈরি হয়? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তৈরি হয়। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি, ভাইয়া উত্তর কয়টা হবে ভাইয়া? উত্তর হবে ভাইয়া 3টি। কয়টি? 3টি। আচ্ছা ভাইয়া, কি কি ধাপ? একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, 2 নম্বরে লিপিবদ্ধকরণ, 3 নম্বরে হচ্ছে তথ্য সরবরাহকরণ। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এখানে আমি একটু বলে ফেলি তোমাকে, তথ্য সরবরাহ করা হয় আগ্রহী ব্যবহারকারীদেরকে। কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। তোমার যদি প্রশ্ন আসে কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। ঠিক আছে, তথ্য সরবরাহ করা হয় আগ্রহী ব্যবহারকারীদেরকে। ঠিক আছে, আমরা কি জানলাম ভাইয়া? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা, লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ। এটার সাথে আরো একটা জিনিস জানছি ভাইয়া, যে তথ্য কাদেরকে সরবরাহ করা হয় ভাইয়া? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। এর অর্থ হচ্ছে যারা তথ্যটা ব্যবহার করতে চায় তাদেরকে তথ্য সরবরাহ করা হয়, যারা তথ্যটা ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করে তাদেরকে কি করা হয়? তথ্যটা সরবরাহ করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলে আসি আবার আমরা আমাদের স্লাইডে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, যেখানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তাহলে ভাইয়া তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপের নাম কি, তুমি কি উত্তর দিবা ভাইয়া? লেনদেন শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ। শনাক্তকরণও থাকতে পারে ভাইয়া, চিহ্নিতকরণও থাকতে পারে। ঠিক আছে, লেনদেন শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ। তারপরে 2 নম্বর ধাপটার নাম কি ভাইয়া? লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নম্বর ধাপের নাম কি ভাইয়া? লেনদেন লিপিবদ্ধকরণ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের লিপিবদ্ধকরণ। কথা বুঝতে পারছো? আচ্ছা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3 নম্বর ধাপের নাম কি ভাইয়া? সেটা হচ্ছে তথ্য সরবরাহকরণ অথবা আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ। ঠিক আছে, আর মাথায় রাখবা ভাইয়া, এই যে তথ্য সরবরাহ করা আমাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য, এই তথ্য সরবরাহ করা কি আমাদের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তাহলে কি উত্তর হবে ভাইয়া? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা অথবা তথ্য সরবরাহকরণ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটাকে আমরা বলি প্রধান উদ্দেশ্য অথবা মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসি, আচ্ছা ভাইয়া বলো তো, একটা মানুষের 2টা নাম হতে পারে না? ঠিক আছে, যেমন আমার নাম হচ্ছে রিয়াদ বাদশা। ঠিক আছে, অনেক ফ্রেন্ড আমাকে রিয়াদ নামে ডাকে, অনেক ফ্রেন্ড আমাকে বাদশা নামে ডাকে। ঠিক আছে, আমাদের এই লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটা খুব সুন্দর নাম আছে, সেই সুন্দর নামটা হলো হচ্ছে হিসাব রক্ষণ। কি? লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটা খুব সুন্দর নাম আছে, সেই নামটা কি? হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণের অপর নাম হলো হিসাব রক্ষণ। হিসাব রক্ষণের অপর নাম হলো কি আমাদের? এই যে লিপিবদ্ধকরণ। ঠিক আছে, এছাড়াও এই লিপিবদ্ধকরণের আবার 3টা ধাপ আছে। কয়টা? লিপিবদ্ধকরণের আবার 3টা ধাপ আছে। এই 3টা ধাপ হলো সর্বপ্রথমে লেনদেন বিশ্লেষণ, 2 নম্বরে জাবেদাভুক্তকরণ, 3 নম্বরে হচ্ছে লেনদেন স্থানান্তরকরণ অথবা মেইনলি আমরা এটাকে বলি কি? খতিয়ানি স্থানান্তরকরণ। ঠিক আছে, দেখো ভাই আমি আরেকবার শুরু থেকে বলে দেই, আমাদের এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এটা কি? এই যে ভাইয়া হিসাব বিজ্ঞান, এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, এটা কি পড়তেছি আমরা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তেছি। এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা, একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। ঠিক আছে, এই লিপিবদ্ধকরণের আবার 3টা ধাপ আছে, এই 3টা ধাপকে বলি আমরা লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানি স্থানান্তরকরণ। এছাড়া লিপিবদ্ধকরণের আরেকটা খুব সুন্দর নাম আছে, যেটাকে আমরা কি বলি? হিসাব রক্ষণ বলে থাকি। কথা বুঝতে পারছো ভাইয়া? এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা ভাইয়া, শুরুতে আমি বলি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে কিভাবে প্রশ্ন আসতে দেখা যায়। সর্বপ্রথম আমাদেরকে বলবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনটি ধাপ, কোনটি ধাপ নয়। আচ্ছা, একটু প্রশ্নটা আরো ভালোভাবে বুঝাই বলি। বলতে পারে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, অথবা এমন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। ঠিক আছে, বুঝতে পারছো?
এরকম করে প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়া আমরা জানলাম এই যে আমাদের 3 নম্বর ধাপটা আছে না, এই 3 নম্বর ধাপটা কি? 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এছাড়া প্রাথমিক উদ্দেশ্য থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে প্রাথমিক উদ্দেশ্যটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখনই দেখাই ফেলি। চলো, আমাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে সবার শেষ ধাপটা না? শেষ ধাপটা হচ্ছে আমাদের কি? প্রাথমিক উদ্দেশ্য, ঠিক আছে? শেষ ধাপটা হচ্ছে আমাদের শেষ ধাপটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কোনটা বলবা তোমরা? এই শুরুরটাকে তোমরা সাধারণত কি করো? প্রাথমিক উদ্দেশ্য বলো। ভাইয়া শুরুরটাকে বলো, ঠিক আছে, বাট শুরুর শুধুমাত্র একটা না, শুরুর দুইটাকেই তোমার প্রাথমিক উদ্দেশ্য বলতে হবে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর ধাপ মিলে প্রাথমিক উদ্দেশ্য। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর ধাপ মিলে কি হয়? প্রাথমিক উদ্দেশ্য হয়। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, তাহলে উত্তর কি হবে ভাইয়া? লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা অথবা লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করাকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বলি। আর আমরা কি বলি? প্রধান উদ্দেশ্য কাকে বলি? তথ্য সরবরাহ করাকে তো প্রধান উদ্দেশ্য বলি। তাহলে ভাইয়া উদ্দেশ্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, ঠিক আছে? প্রাথমিক উদ্দেশ্যটা কি? লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা। আর প্রধান উদ্দেশ্যটা কি? তথ্য সরবরাহ করা। তোমরা অনেকে কি করো ভাইয়া জানো? আমি তোমাদেরকে ভুলটা ধরাই দিই। তোমরা অনেকে করো কি? প্রাথমিক উদ্দেশ্য বললে শুধুমাত্র লেনদেন চিহ্নিতকরণ দিয়ে দাও। অনেকে কি করে? লেনদেন চিহ্নিত করা বা শনাক্ত করা লিখে দেয়। কিন্তু এটা কিন্তু ভুল উত্তর। তোমাকে লিখতে হবে লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা অথবা লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করা, ঠিক আছে? অনেকে আবার বেশি ট্যালেন্টেড মানুষজন আছে, অনেকে কি করে? লেনদেন শনাক্ত করা বা লিপিবদ্ধ করা লেখে। তাহলে কি উত্তরটা হইল না ভাইয়া? লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এটা আমরা পাই গেলাম প্রাথমিক উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, চলে আসি আবার আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায়, ঠিক আছে? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া 2 নম্বর ধাপটাকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। 2 নম্বর ধাপটা হচ্ছে আমাদের লিপিবদ্ধকরণের ধাপ। লিপিবদ্ধকরণের আরেকটা খুব সুন্দর নাম আছে ভাইয়া, কি বললাম? হিসাব রক্ষণ। হিসাব রক্ষণের অপর নাম কি? লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণের অপর নাম কি? হিসাব রক্ষণ। এই লিপিবদ্ধকরণ অথবা হিসাব রক্ষণের ধাপ আবার 3টা। প্রথম ধাপটাকে আমরা বলি লেনদেন বিশ্লেষণ, 2 নম্বর ধাপটাকে বলি আমরা জাবেদাভুক্তকরণ, আর 3 নম্বর ধাপটাকে বলি আমরা খতিয়ানি স্থানান্তরকরণ, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমরা সাধারণত এই জাবেদা আর স্থানান্তরকরণ অথবা খতিয়ান সম্পর্কে মোটামুটি জানো, কিন্তু লেনদেন বিশ্লেষণটা অনেকেই বুঝো না। ভাইয়া লেনদেন বিশ্লেষণটা হচ্ছে, মনে করো একটা লেনদেনের কি থাকে? 2টা পক্ষ থাকে, ঠিক আছে? এই 2টা পক্ষ কি কি? অর্থাৎ হিসাব খাতগুলো আমরা বের করি। লেনদেনটাকে আমরা বিশ্লেষণ করি কিভাবে? লেনদেন বিশ্লেষণ করার আবার 3টা ধাপ আছে। সর্বপ্রথম হিসাব খাতগুলো নির্ণয় করি, হিসাব খাতগুলো হ্রাস বৃদ্ধি নির্ণয় করি এবং সর্বশেষে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি বললেন এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করেন, কি করি? ডেবিট ক্রেডিট নির্ণয় করি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জাবেদার মধ্যেও তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাই না? জাবেদার মধ্যে কি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি না? জি ভাইয়া, জাবেদার মধ্যেও ডেবিট ক্রেডিট নির্ণয় করি। আসলে এটা ভুল। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি হচ্ছে বিশ্লেষণে, আর জাবেদার মধ্যে শুধুমাত্র সেটা লিখে রাখি। কি করি? লিখে রাখি। আচ্ছা, এখনো তোমরা বুঝোনি, আমি আছি তো তোমাদের জন্য। ভাইয়া মনে রাখবা, ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় লেনদেন বিশ্লেষণে, আর ডেবিট ক্রেডিটে লিপিবদ্ধ করা হয় জাবেদার মধ্যে। আমি বুঝাইতে চাচ্ছি যে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করছো, তোমার মাথার মধ্যে চলে আসছে যে সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ হ্রাস পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট চলে আসলো আমার মাথার মধ্যে, কিন্তু তুমি কিন্তু এখনো লেখো নাই, তাহলে এটা কি? বিশ্লেষণ। কিন্তু যখন তুমি ডেবিট ক্রেডিটে লিখে রাখলা, লিখে দিলা এই যে ডেবিট, এই যে ক্রেডিট, এই যে তুমি লিখলা, তখনই এটাকে বলবো আমরা জাবেদা। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে লেখার। পার্থক্যটা কি? লেখার। তুমি যদি লেখো তাহলে জাবেদা, আর তুমি যদি না লেখো তাহলেই হচ্ছে আমাদের বিশ্লেষণ। কিছুক্ষণ পর আমরা এই জিনিসটা নিয়েও আলোচনা করব। তুমি শুধু আপাতত মনে রাখো যে লিপিবদ্ধকরণেরও কয়টা ধাপ আছে? 3টা ধাপ আছে। সেই ধাপগুলো কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তরকরণ, ঠিক আছে? এখন এখানে আমরা যেটা জিনিস সব থেকে বেশি ভুল করি সেটা হচ্ছে এই লেনদেন বিশ্লেষণের সাথে লেনদেন শনাক্তকরণ একটু গুলাই ফেলি। ভাইয়া কেমন গুলাই ফেলি, কেমনভাবে ভুল করি? দেখো, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি, তাহলে উত্তর হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আর যদি বলা হয় হিসাব রক্ষণ অথবা লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি, তাহলে উত্তর কি হবে? বিশ্লেষণ। অনেকে কি করে? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি, তখন নিয়ে লিখে ফেলে বিশ্লেষণ। এটা কি উত্তর হইলো না? ভাইয়া উত্তরটা ভুলে গেল। আবার অনেকে কি করে? হিসাব রক্ষণের প্রথম ধাপ কি, তখন কি করে? শনাক্তকরণটাকে সে কি করে? উত্তর দিয়ে দেয়। বুঝতে পারছো? কিন্তু
এটা কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে সঠিক উত্তরটা জানতে হবে। সঠিক উত্তরটা কি ভাইয়া? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আমাদের লেনদেন শনাক্তকরণ, আর লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ধরনের ভুল তোমাদের দ্বারা আর হবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। লেনদেন চিহ্নিতকরণ অথবা শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ, ঠিক আছে? ওকে, প্রথম ধাপের নাম কি? লেনদেন শনাক্তকরণ। দ্বিতীয় ধাপের নাম কি? লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণের আরেকটা খুব সুন্দর নাম আছে, সেটাকে কি বলি আমরা? হিসাব রক্ষণ, ঠিক আছে? আর 3 নম্বর ধাপের নাম কি আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার? তথ্য সরবরাহকরণ। আর কিছুক্ষণ আগেই পড়াইলাম, তথ্য কাদেরকে সরবরাহ করা হয়? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। অর্থাৎ যারা তথ্যটা ব্যবহার করতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করতেছে, তারা সবাই তথ্যটা ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আর এই তথ্য সরবরাহকরণ অথবা 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য অথবা মুখ্য উদ্দেশ্য। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানলাম। আচ্ছা, প্রধান উদ্দেশ্য যখন পড়তেছি, তাহলে প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কেও পড়ে ফেলি। প্রাথমিক উদ্দেশ্যটা কি ছিল? এই যে প্রথম দুইটা ধাপ ছিল, তাই না? প্রথম দুইটা ধাপে কি পড়ছিলাম? লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ, ঠিক আছে? তাহলে কি বললাম আমরা? লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করাটাকে আমরা কি বলতেছি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য বলতেছি, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? ওকে, চলে আসি। তারপরে আমাদের কি 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 জানলাম আমরা? লিপিবদ্ধকরণ অথবা হিসাব রক্ষণের ধাপ আবার কয়টা? তিনটা। কয়টা? তিনটা, ঠিক আছে? তিনটা ধাপ কি কি? একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, একটা হচ্ছে জাবেদাভুক্তকরণ, আর একটা হচ্ছে খতিয়ান স্থানান্তরকরণ। লেনদেন বিশ্লেষণটাও আমরা মোটামুটি তোমাকে বুঝাইছি, কিছুক্ষণ পর আরো ডিটেইলসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? চলে আসো পরের স্লাইডে। ওকে ভাইয়া, দেখো এই যে যা যা আমি বুঝাইলাম তা একটা ডায়াগ্রামের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে আসছি। দেখো, আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে এটা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তিনটা ধাপ পড়ছিলাম। এই যে দেখো, 1 নম্বর ধাপ লেনদেন শনাক্তকরণ। এই যে দেখো ভাইয়া, 2 নম্বর ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ। আরেকটা ভাইয়া ধাপ আছে কয়টা? 3 নম্বর ধাপ, সেটা হচ্ছে তথ্য সরবরাহকরণ। দেখো ভাইয়া, লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্ত করলাম। লেনদেন শনাক্ত করার জন্য কি করতে হবে? আমরা কিছুক্ষণ আগে বললাম লেনদেন চেনার উপায় কি? লেনদেন চেনার 3টা উপায় আছে ভাইয়া। কয়টা উপায়? 3টা। 2টা পক্ষ থাকতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি, শুধুমাত্র একটা দিনই, সেটা হচ্ছে 2টা পক্ষ। এটা তোমরাই জানো, তোমরা সবাই জানো 2টা পক্ষ কি কি? একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তাহলে 1 নম্বর ধাপ অর্থাৎ লেনদেন শনাক্তকরণ আর চিহ্নিতকরণ নিয়ে আমার কোনো কি প্যারা নাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পারবো। তারপরে কি 2 নম্বর ধাপটা কি আমাদের? লেনদেন লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণের আর একটা খুব সুন্দর নাম পড়ছিলাম ভাইয়া, সেটা কি বললাম? হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণের আবার 3টা ধাপ আছে, অথবা আমরা বলতে পারি হিসাব রক্ষণের 3টা ধাপ আছে। কি কি? এই যে দেখো ভাইয়া, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, এই যে খতিয়ান স্থানান্তরকরণ, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করলাম, ঠিক আছে? 3 নম্বর ধাপটা কি ছিল আমাদের? এই যে সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহকরণ। কি করণ? তথ্য সরবরাহকরণ। আচ্ছা ভাই, এই যে তথ্যটা যে সরবরাহ করতেছি, কিসের মাধ্যমে তথ্য সরবরাহ করি ভাইয়া? মনে রাখবা তোমরা, আমরা তথ্য সরবরাহ করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? তথ্য সরবরাহ করা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ আর্থিক বিবরণীর মাধ্যমে। তথ্য সরবরাহ করি কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। এই যে এখানে লেখা আছে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত। ভাইয়া মনে রাখবা, তোমাকে যদি প্রশ্ন করা হয় তথ্য সরবরাহ করা হয় কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? আর এটা আমাদের শেষ ধাপ। তাহলে শেষ ধাপে কি করি? তথ্য সরবরাহ করি। তথ্য সরবরাহ করি কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। এই জন্যই আর্থিক বিবরণীকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞানের আউটপুট বলি। হিসাব বিজ্ঞানের কি বলি? আউটপুট বলি। তাহলে আর্থিক বিবরণীকে কি বলি? আর্থিক বিবরণী হলো আমার হিসাব বিজ্ঞানের আউটপুট। কি হলো? আউটপুট, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের আউটপুট বলা হয় আর্থিক বিবরণীকে। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই, আউটপুট মানে কি? যেটা বের হচ্ছে। তাহলে শুরুতে আমাদের তাহলে ইনপুটও থাকার কথা। জি ভাইয়া, শুরুতে ইনপুট ছিল। তোমাদেরকে আমি পড়াইলাম না, হিসাব করা হয় কিসের? কার হিসাব করা হয়? লেনদেনের হিসাব করা হয়। তার মানে ইনপুট হিসেবে কাকে দিচ্ছ তুমি? লেনদেনকে দিচ্ছ, তাই না? তাহলে ইনপুট কাকে বলা হয় ভাইয়া? ইনপুটগুলো হচ্ছে আমাদের লেনদেন। কি? লেনদেন, ঠিক আছে? তাহলে ভাই এখান থেকে আমরা 2টা জিনিস জানলাম। হিসাব বিজ্ঞানের ইনপুট হলো লেনদেন, আর হিসাব বিজ্ঞানের আউটপুট হলো কি আমাদের? আর্থিক বিবরণী, ঠিক আছে? কিছুক্ষণ পর আরো ভালোভাবে এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? ওকে,
তাহলে আমরা কোন ধাপে ছিলাম? আমাদের 3 নম্বর ধাপে ছিলাম। 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা হয় কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? এই জন্য আর্থিক বিবরণীটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে আবার তোমরা একটা ভুল করো, তথ্য সরবরাহ করা হয় আর্থিক বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? অনেকে তোমরা উত্তর দাও আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে, এই উত্তরটা ভুল, ঠিক আছে? কেন ভুল আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর্থিক বিবরণীর একটা অংশ হলো আর্থিক অবস্থার বিবরণী। আমরা ইন টোটাল 4টা আর্থিক বিবরণী আছে। কয়টা আর্থিক বিবরণী আছে? 4টা। একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, একটা বিশদ আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। আর্থিক বিবরণীর এই 4টা হচ্ছে অংশ। এখন এই একটা অংশ তুমি উত্তর দিচ্ছ আর্থিক অবস্থার বিবরণী, তাহলে কি উত্তরটা ভুল হয়ে গেল না? আমাদের মাথায় রাখতে হবে তথ্য সরবরাহ করা হয় আর্থিক বিবরণীর মাধ্যমে, এটার জায়গায় আবার আর্থিক অবস্থার বিবরণী দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই যে 3টা ধাপ সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে এই যে লিপিবদ্ধকরণের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। এই যে দেখো, হিসাব রক্ষণের ইংরেজি নাম হচ্ছে বুক কিপিং, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার বলছিলাম যে লেনদেন বিশ্লেষণ সম্পর্কে একটু আলোচনা করছিলাম, ঠিক আছে? এই দেখো লেনদেন বিশ্লেষণ সম্পর্কে এখানে কি লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, কিছু পরের স্লাইডে দেখো, ঠিক আছে? এই যে দেখো লেনদেন বিশ্লেষণ, হিসাব রক্ষণের 3টা ধাপ। একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তরকরণ, যেটাকে আমরা কি বলি? লিপিবদ্ধকরণের 3টা ধাপ বলি, অথবা হিসাব রক্ষণের 3টা ধাপ বলি। ওকে, প্রথম ধাপটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের লেনদেন বিশ্লেষণ, ঠিক আছে? অথবা ট্রানজ্যাকশন অ্যানালাইজ, ঠিক আছে? কিভাবে অ্যানালাইজ করি? সর্বপ্রথম আমরা জড়িত পক্ষগুলোকে অথবা সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্ধারণ করি। এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? পক্ষগুলো কি কি? মনে করো একটা লেনদেনের মধ্যে 2টা পক্ষ হবে, ঠিক আছে? একটা ডেবিট সাইড হবে, একটা ক্রেডিট পক্ষ হবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। কিন্তু এই পক্ষগুলো কিন্তু 5টা হিসাবে যে কোনোটাই হতে পারে। হতে পারে 2টাই সম্পদ, হতে পারে 2টাই ব্যয়, হতে পারে 2টাই যে কোনো কিছু, ঠিক আছে? হতে পারে একটা সম্পদ একটা ব্যয়, তাই না? হতে পারে না? জি ভাইয়া, ধরে নিলাম 2টাই হচ্ছে কি বেরোইছে? সম্পদ বেরোইছে। তাহলে পক্ষ 2টা বের করলাম। এই যে 2টা কি বেরোছে? সম্পদ বেরোইছে। এইটা হ্রাস বৃদ্ধি করব 2 নম্বরে। কি করব? হ্রাস বৃদ্ধি করব। ধরে নিলাম 2টা সম্পদ বেরোইছিল, একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর আরেকটা সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। আরেকটা সম্পদ হ্রাস পাইছে। এই যে হ্রাস বৃদ্ধিটা আমরা নির্ণয় করলাম 2 নম্বর ধাপে। আর 3 নম্বর ধাপে কি করব? ডেবিট ক্রেডিটে রূপান্তর করব। ডেবিট ক্রেডিটে কিভাবে রূপান্তর করি? সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে আমাদের ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে হবে আমাদের ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি লেনদেন বিশ্লেষণের মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় ঢুকাই ফেলছেন, ঠিক আছে? কিন্তু আমি তো জানি ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় জাবেদায়। আচ্ছা ভাইয়া, ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় আমাদের লেনদেন বিশ্লেষণে, আর ডেবিট ক্রেডিটে লিপিবদ্ধ করা হয় জাবেদায়। অর্থাৎ তুমি নির্ণয় করলা, ঠিক আছে, এটার সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে। যখন তুমি এটা লিখে রাখবা তখন সেটা হয়ে গেল জাবেদা, আর যখন তুমি লেখো নাই তখন সেটা আমাদের বিশ্লেষণ। তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? লেখার পার্থক্য। লিখে রাখলে জাবেদা, না লিখে রাখলে বিশ্লেষণ, ঠিক আছে? আমাদের টিচারেরা সাধারণত আমাদেরকে এই লেনদেন বিশ্লেষণের 3টা ধাপ সম্পর্কে পড়ায় না, আলোচনা করে না। তো আমরা এখন থেকে এই লেনদেন বিশ্লেষণের 3টা ধাপ সম্পর্কেও জানলাম। ইনশাল্লাহ আমি আমাদের ফ্রেন্ডদেরকেও জানাবো, ঠিক আছে? ওকে, পরের স্লাইডে চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, কিছুক্ষণ আগে আমরা পড়তেছিলাম উদ্দেশ্য নিয়ে। ভাইয়া মনে রাখবা, উদ্দেশ্য হচ্ছে 2 প্রকার। আমি জানি তোমরা এখন জানো এই উদ্দেশ্যগুলো। উদ্দেশ্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য কি ভাইয়া? আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা। লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা, কথা বুঝতে পারছো? লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান উদ্দেশ্য কি ভাইয়া? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। তাহলে ভাইয়া তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, সেটা উত্তর হবে কি? তথ্য সরবরাহ করা। আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর কি হবে? লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা। আচ্ছা ভাইয়া, এই সহজ সহজ টপিকগুলো তোমাদেরকে বুঝাইলাম এবং পড়াইলাম, এগুলো থেকে কি প্রশ্ন আসে? জি ভাইয়া, এগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায়। তোমাদেরকে প্রথমেই আমি বললাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে ধাপগুলো খুব ভালোভাবে জানতে হবে। তারপরে দেখালাম তোমাদেরকে ইনপুট হচ্ছে লেনদেন, আউটপুট হচ্ছে কি? আর্থিক বিবরণী, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তোমাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন পড়াইলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতে দেখা যায়। সো এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বা, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? চলে আসি পরের স্লাইডে, ঠিক আছে? এই যে দেখো ভাইয়া, পরের স্লাইডে আমাদের একটা প্রশ্ন দিয়ে রাখছি আমি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে? এই যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তাই না? আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা ভাইয়া, খুব সহজ প্রশ্ন আসছে ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু একবার আসেনি
ভাইয়া এই প্রশ্নটা বেশ কয়েকবার ঢাকা ইউনিভার্সিটিতে আসতে দেখা গেছে, বুঝতে পারছো? অনেকবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। আচ্ছা ভাইয়া চলো তো খুঁজি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তারপর আসলে খোঁজার চেষ্টা করি। প্রথমে 1 নম্বর অপশনে বলছে সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা। ঠিক আছে, রেকর্ড করা বলতে লিপিবদ্ধ করাকে বোঝায়। এটা কি আমাদের প্রধান উদ্দেশ্য? জি না ভাইয়া, প্রধান উদ্দেশ্য না। তারপরে 2 নম্বরে আমাদেরকে কি বলছে? নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া। এটা কি প্রধান উদ্দেশ্য? জি না ভাই, এটা প্রধান উদ্দেশ্য না। তারপরে 3 নম্বর কি? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এটা কি আমাদের প্রধান উদ্দেশ্য। আচ্ছা বাকি প্রশ্নগুলো, বাকি অপশনগুলো দেখে নিতে হবে যদি অন্য কোনো উত্তর থাকতে পারে। দেখো, প্রতিষ্ঠানের লাভ দফাগুলো চিহ্নিত করা না, সরকারকে প্রদেয় করদায় নির্ণয় করা না। তাহলে আমাদের সঠিক উত্তর কি ভাইয়া? আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। দেখো তো ভাইয়া উত্তরটা সঠিক আছে কিনা। জি ভাইয়া উত্তরটা সঠিক। ঠিক আছে, তোমরা পারছো, তোমরা পারে গেছো। আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, যেটা আমি মাত্র পড়াইলাম, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। গুড, চলে যাই পরের প্রশ্নে। দেখো নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? আবার সেম চলে আসছে উদ্দেশ্য, আবার কি চলে আসছে? উদ্দেশ্য। কিন্তু ভাই এখানে একটা জানার বিষয় আছে। কি আছে? জানার বিষয় আছে। ভাই উদ্দেশ্য তো আমরা 2টা পড়ছি। কয়টা পড়ছি? 2টা। উদ্দেশ্য কয়টা পড়ছি? 2টা। কি কি? একটা হচ্ছে প্রাথমিক, একটা কি প্রাথমিক, আরেকটা কি প্রধান। একটা হচ্ছে প্রাথমিক আর একটা প্রধান। তাহলে ভাইয়া প্রশ্নটা কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছে? প্রাথমিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে নাকি প্রধান উদ্দেশ্য নিয়ে করা হয়েছে? ভাইয়া মনে রাখবা, যদি প্রশ্নের মধ্যে প্রাথমিক অথবা প্রধান না দেওয়া থাকে তাহলে মাথায় নিয়ে আসবা যে প্রশ্নটা আসছে প্রধান উদ্দেশ্য। এটাতে কি বলছে? প্রধান উদ্দেশ্য চাইছে। এখানে কি চাইছে? প্রধান উদ্দেশ্য চাইছে। তার মানে কি এখানে উদ্দেশ্যের কথা বলছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আমি কি মনে করব? প্রধান উদ্দেশ্য কি। ঠিক আছে, ওকে, দেখে নেই প্রধান উদ্দেশ্যটা আছে কিনা। লেনদেন শ্রেণীবিন্যাস, এটা আমাদের প্রধান উদ্দেশ্য না। উন্নতি ঘটান, প্রধান উদ্দেশ্য না। ব্যয় সংকোচন আমাদের প্রধান উদ্দেশ্য না। মুনাফা বৃদ্ধির জন্য, এটা আমাদের প্রধান উদ্দেশ্য না। এই যে ই নম্বর উত্তরটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য কি? সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখি তো উত্তরটা হইলো কি হইলো না। জি ভাইয়া তোমরা সঠিক উত্তর নির্বাচন করেছো, উত্তরটা সঠিক হয়েছে। ই নম্বর উত্তর হচ্ছে আমাদের তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। ওকে, তারপরে চলে আসে আমাদের পরের টপিক। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এই উদ্দেশ্যটা আমরা প্রশ্নগুলো নিয়েও আলোচনা করছি। উদ্দেশ্য রিলেটেড প্রশ্ন আমরা সলভ করছি। শুধুমাত্র 2টা বা 3টা প্রশ্ন না ভাইয়া, আরও বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা গেছে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এটার চক্করে আবার এটা ভুলে যাওয়া যাবে না যে প্রাথমিক উদ্দেশ্যটা কি। প্রাথমিক উদ্দেশ্যটা আরেকবার মনে করাই দিই। প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে লেনদেন চিহ্নিত করে লিপিবদ্ধ করা। বুঝতে পারছো? ওকে, এখন ঘটনা হচ্ছে এই যে আমরা কি করি? তথ্য সরবরাহ করি। কি করি? এই যে তথ্য সরবরাহ করি। কি করি ভাইয়া? তথ্য সরবরাহ করি। ঠিক আছে, এই যে তথ্য সরবরাহ যে আমরা করতেছি ভাইয়া, কাদেরকে তথ্য সরবরাহ করতেছি? আগ্রহী ব্যবহারকারীদেরকে। আমি কিছুক্ষণ আগে পড়াইছি ভাইয়া, আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করি। কাদেরকে তথ্য সরবরাহ করতেছি? আগ্রহী ব্যবহারকারীদেরকে। ঠিক আছে, কাদেরকে তথ্য সরবরাহ করা হয় ভাইয়া? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। ভাইয়া মনে রাখবা, আগ্রহী ব্যবহারকারীদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। আগ্রহী ব্যবহারকারীদেরকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটাকে বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটাকে বলি বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। আচ্ছা ভাইয়া তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা সাধারণত এটার উত্তর দাও কি জানো? আচ্ছা আগে প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় তথ্য কাদেরকে সরবরাহ করা হয়, তোমরা উত্তর দাও যখন বহিস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। যে উত্তরটা হচ্ছে আমাদের ভুল উত্তর। মাথায় রাখবা ভাইয়া, তথ্য সরবরাহ করা হয় এই যে আগ্রহী ব্যবহারকারীদেরকে। কাদেরকে তথ্য সরবরাহ করা হয় ভাইয়া? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। ঠিক আছে, আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। আর আমরা কি জানলাম? আগ্রহী ব্যবহারকারী অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটোই হতে পারে। আগ্রহী ব্যবহারকারী 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। আচ্ছা ভাইয়া তোমরা কি উত্তর দাও? ব্যবহার করতে পারে কারা? বাহ্যিক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে। তাহলে কি এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা কি তথ্য ব্যবহার করতে পারে না? জি ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারীরাও তথ্যটা ব্যবহার করতে পারে। তাহলে উত্তরটা কি হওয়া উচিত ভাইয়া বলো তো? উত্তরটা হওয়া উচিত না আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা হয়। কিন্তু আমরা সবসময় কি করি? আমাদের টিচারেরা মাঝে মাঝে আমাদেরকে পড়ায় বহিস্থ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, বাহ্যিক ব্যবহারকারীর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাতে একটু পরে আসতেছি, একটু পরে বুঝতে পারবা। কিন্তু মাথায় রাখবা ভাইয়া, তথ্য সরবরাহ করা হয়
আগ্রহী ব্যবহারকারীদেরকে অথবা সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে। সেটা হতে পারে অভ্যন্তরীণ, সেটা হতে পারে বহিস্থ অথবা বাহ্যিক। ঠিক আছে, তাহলে তথ্য ব্যবহার করা হয় কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। আর আমরা কি জানলাম? ব্যবহারকারীদেরকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বহিস্থ অথবা বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, এরপরের স্লাইডে আমরা এই ব্যবহারকারী নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলে আসো। ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী। আমরা অলরেডি জানলাম যে হিসাব তথ্য ব্যবহার করে কারা? হিসাব তথ্যের ব্যবহার করে কারা? হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে আমাদের আগ্রহী ব্যবহারকারীরা। অর্থাৎ তথ্য সরবরাহ করা হয় কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। এই ব্যবহারকারীদেরকে 2 ভাগে ভাগ করা হয় ভাইয়া। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটাকে বলি আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটাকে বলি আমরা বহিস্থ ব্যবহারকারী। কি বললাম? একজনকে বলি আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকজনকে বলি আমরা বহিস্থ ব্যবহারকারী। আচ্ছা, নরমালি আমরা কি জানি জানো? যে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের লোকজনকে আমরা কি বলি? অভ্যন্তরীণ ব্যবহারকারী বলি। আর প্রতিষ্ঠানের বাইরের লোকজনদেরকে আমরা কি বলি? বহিস্থ ব্যবহারকারী বলি। ভাইয়া ব্যাপারটা কিন্তু এরকমটা না। এই দুইজন ব্যবহারকারীদেরকে আমরা অন্য মানে সিদ্ধান্তর বেসিসে ডিফারেন্সিয়েট করি। কি বললাম? ব্যবহারকারীদেরকে আমরা সিদ্ধান্তের বেসিসে ডিফারেন্সিয়েট করি। আর একটু সুন্দরভাবে বুঝাই বলি তোমাদেরকে, এই ব্যবহারকারীদেরকে ডিফারেন্সিয়েট করা হয় সিদ্ধান্তের বেসিসে। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কি বললাম? সিদ্ধান্ত। যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে একদম এখানে দেখায় দেই। যারা সিদ্ধান্তের বেসিসে আমরা ভাগ করি, ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণ, কোথায় লিখবো এটা বুঝতে পারতেছি না, ওয়েট, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আচ্ছা, তোমরা একটু সুন্দরভাবে বুঝে নিও। যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলি, আর যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এরা কি পারে না? কি পারে না? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আচ্ছা ভাই, একটু তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই বলি। আমি তোমাদেরকে বললাম তথ্য সরবরাহ করা হয় ব্যবহারকারীদেরকে, আগ্রহী ব্যবহারকারীদেরকে। ঠিক আছে, এই আগ্রহী ব্যবহারকারীদেরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ মানে এটা নয় যে যারা প্রতিষ্ঠানের ভিতরে তারা অভ্যন্তরীণ, আর যারা প্রতিষ্ঠানের বাইরে তারা হচ্ছে বাহ্যিক। ব্যাপারটা কিন্তু এরকমটা না। এটা ডিফারেন্সিয়েট করি আমরা, বা এটাকে ব্যাখ্যা করি আমরা সিদ্ধান্তের বেসিসে। কিসের বেসিসে? সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্তের বেসিসে যারা প্রতিষ্ঠানের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তাদেরকে আমরা বলি বাহ্যিক ব্যবহারকারী। পরের স্লাইডে গেলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা জিনিসটা। যে দেখো, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে আমরা কি বলি? অভ্যন্তরীণ ব্যবহারকারী বলি। আর যারা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত অংশ গ্রহণ করে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তাদেরকে কি বলি আমরা? বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী বলে থাকি আমরা। কথা বুঝতে পারছো? ওকে, এখন এইখান থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায় ভাইয়া প্রতি বছরে। কি করা যায়? প্রতি বছরে প্রশ্ন আসতে দেখা যায়। প্রশ্নটা কিভাবে আসে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, প্রশ্নটা আসে এমন যে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, অথবা নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়। নিচের কোনটি বহিস্থ ব্যবহারকারী, অথবা নিচের কোনটি বহিস্থ ব্যবহারকারী নয়। এই যে ভাইয়া আমরা কিছু আইটেম জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, এই যে কোনটা কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোনটা কোনটা বহিস্থ ব্যবহারকারী, এই জিনিসগুলো আমরা আলোচনা করব এইখানে। ঠিক আছে, এই জিনিসগুলো আলোচনা করলে আমরা তাহলে ওগুলোর উত্তর দিয়ে দিতে পারবো যে কোনটা অভ্যন্তরীণ কোনটা বহিস্থ। জিনিসগুলো পারবো না? ইনশাল্লাহ পারবো। চলে আসো আমরা এই আইটেমগুলো সম্পর্কে একটু জানি। ঠিক আছে, এখানে একটা তোমাদেরকে শর্টকাট টেকনিক শেখাবো ভাইয়া। দেখো, আমাদেরকে সবসময় মাথায় রাখবা প্রতিষ্ঠানের সকল প্রকার পরিচালক, সকল প্রকার ব্যবস্থাপক এবং সকল প্রকার প্রধান, এরা কি? এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাই আমি কি বললাম? সকল প্রকার পরিচালক, সকল প্রকার ব্যবস্থাপক এবং সকল প্রকার প্রধান, এরা কি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। বুঝতে পারছো? ওকে, তারপরে কি? এরপরে চলে আসবে আমাদের কোম্পানির কর্মকর্তা। এইখানে আমি কয়েকটা আইটেম নিছি যেগুলো নিয়ে আমরা সাধারণত ভুল করে থাকি। আমরা ভুল করি কর্মকর্তা, আর এখানে ভুল করি আমরা কর্মচারী। আচ্ছা, ভুলটা কেমন করি? কর্মকর্তা আর কর্মচারীটা আমরা কি করি? সাধারণত গুলাই ফেলি। ঠিক আছে, কিন্তু মনে রাখবা ভাইয়া, কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু কর্মচারী পারে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পারছো? আর এটা মনে রাখার একটা খুব সুন্দর
মানে মনে রাখার টেকনিক আছে, তোমরা তো পশ কিড সবাই, এটা মনে রাখবো অফিসার দিয়ে, অফিসার, ঠিক আছে? অফিসার, অফিসাররা কি করে সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর কর্মচারীর ইংরেজি কি ভাইয়া? এমপ্লয়ি। এমপ্লয়িরা কারা? যারা কর্মচারী, কর্মকর্তার আন্ডারে কাজ করে। কর্মকর্তার ইংরেজি হচ্ছে অফিসার। অফিসার একটা পশ ভাইব দিচ্ছে, তার মানে বুঝতে হবে কি এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর কর্মচারী কি? এমপ্লয়ি। এমপ্লয়ি অফিসারের আন্ডারে কাজ করে, তার মানে কি ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে ইনশাল্লাহ এটা ভুল হবে না, ঠিক আছে? তারপরে চলে আসি নিরীক্ষক নিয়ে আমরা একটা ভুল করি, ঠিক আছে? সাধারণত নিরীক্ষক হচ্ছে আমাদের, নিরীক্ষক বা অডিটর, নিরীক্ষক অথবা অডিটর এরা হচ্ছে আমাদের বহিস্থ ব্যবহারকারী, ঠিক আছে? কিন্তু যদি বলা থাকে আন্তঃনিরীক্ষক তাহলে সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে, ঠিক আছে? মনে রাখবে। তারপরে আসি ট্রেজারার বা কোষাধ্যক্ষ, এটা আমাদের কি হয়? অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর আরেকটা হচ্ছে সুপারভাইজার বা পরিদর্শক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ভাইয়া আমি কোচিংয়ে পড়াই অনেক দিন যাবত, ঠিক আছে? কোচিংয়ে আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি সুপারভাইজার কি আর পরিদর্শক কি, ঠিক আছে? একজন উত্তর দিয়েছে সুপারভাইজার অভ্যন্তরীণ, পরিদর্শক হচ্ছে বাহ্যিক, ঠিক আছে? একজন উত্তর দেয় পরিদর্শক অভ্যন্তরীণ, সুপারভাইজার বাহ্যিক। ভাইয়া একটু খুব সুন্দরভাবে তুমি চিন্তা ভাবনা করো, সুপারভাইজারের বাংলাই হচ্ছে আমাদের পরিদর্শক, অর্থাৎ উত্তর যে কোনো একটাই হবে, ঠিক আছে? কিন্তু তোমরা মাঝে মাঝে মনে করো কি ভাইয়া জানো এই সুপারভাইজার হচ্ছে বাহ্যিক, কারণ কি সুপারভাইজার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কিন্তু ভাইয়া মনে রাখবা সুপারভাইজার অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমরা হচ্ছে গার্মেন্টস শিল্পগুলো দেখছো না, ওখানে দেখবা অনেকে সবাই সেলাই করতেছে, সেলাই করার পাশাপাশি অনেকজন হাঁটাচলা করতেছে, তারা হচ্ছে সুপারভাইজার বা পরিদর্শক। ওরা দেখে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে সেটা সলভ করে দেয়, তার মানে কি তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছে। অর্থাৎ সুপারভাইজার বা পরিদর্শক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই পরিদর্শকের যে ক্রয় পরিদর্শক, বিক্রয় পরিদর্শক, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? সেটা কি হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি দেখলাম? অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমরা দেখলাম সকল প্রকার ব্যবস্থাপক, সকল প্রকার পরিচালক এবং সকল প্রকার প্রধান, এরা কি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ভাইয়া যে কোনো একটা সাইড মনে রাখলেই সবগুলো উত্তর করা যাবে। তুমি মনে করো অভ্যন্তরীণগুলো জানো, তাহলে বুঝতে পারবা এগুলো অভ্যন্তরীণ, যেটা না সেটা বাহ্যিক। বোঝা যাচ্ছে না? তাহলে আমরা অভ্যন্তরীণগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। সকল প্রকার ব্যবস্থাপক, সকল প্রকার পরিচালক এবং সকল প্রকার প্রধান। তারপরে কি? কর্মকর্তা। কর্মকর্তা আর কর্মচারী নিয়ে একটা কনফ্লিক্ট লাগে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ, কর্মচারী হচ্ছে বাহ্যিক। তারপরে নিরীক্ষক নিয়ে একটা প্যাচাল লাগে, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। আন্তঃনিরীক্ষক থাকলে অভ্যন্তরীণ, শুধু নিরীক্ষক থাকলে কি হবে? বাহ্যিক বা বহিস্থ। ট্রেজারার, কোষাধ্যক্ষ, ট্রেজারার বা কোষাধ্যক্ষ, তোমরা বাংলা ট্রেজারার বললে তোমরা পারো, কোষাধ্যক্ষ বললে আবার পারো না, ঠিক আছে? বা কোষাধ্যক্ষ বললে পারো, ট্রেজারার বললে পারো না, দুটো একই জিনিস, সেটা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সুপারভাইজার বা পরিচালক অনেক ভুল করতে দেখা যায় তোমাদেরকে, এটা কি হবে? আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস নিয়ে চলে আসি, সেটা হচ্ছে মালিক। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে মালিক কি, তুমি সুন্দরভাবে উত্তর দিবা যে মালিক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমিও জানি যে মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক অভ্যন্তরীণ, ঠিক আছে? কিন্তু ভাইয়া কোম্পানির মালিক যদি বলা হয় তাহলে কোম্পানির মালিক কি হবে? কোম্পানির মালিককে কিন্তু আমরা আবার বহিঃস্থ ব্যবহারকারীর মধ্যে ফেলি। কোম্পানির মালিককে বলা হয় শেয়ার হোল্ডার। কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার বলে। কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার বলে, ঠিক আছে? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যে আমাদের নর্মালি মালিক তো অভ্যন্তরীণই হওয়ার কথা, ঠিক আছে? কোম্পানির মালিকও তো সিদ্ধান্ত গ্রহণ করতে পারার কথা, তাহলে এই কোম্পানির মালিক অথবা শেয়ার হোল্ডারকেও তো অভ্যন্তরীণ করার কথা। আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেই, যদি এক মালিকানা ব্যবসায়ের মালিক থাকে অথবা শুধু মালিক লেখা আছে, শুধু মালিক লেখা আছে, অথবা এক মালিকানা ব্যবসায়ের মালিক লেখা আছে, আর আরেকটা থাকতে পারে অংশীদারি ব্যবসায়ের মালিক। যদি মালিক এক মালিকানা ব্যবসায়ের মালিক আর অংশীদারির মালিক থাকে তাহলে হবে অভ্যন্তরীণ। এই যে লিখে রাখছি, মালিক এক মালিকানা আর অংশীদারের ক্ষেত্রে হচ্ছে অভ্যন্তরীণ। কিন্তু যদি দেওয়া থাকে কোম্পানির মালিক, কি কোম্পানির মালিক, তাহলে কি হবে? বহিস্থ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোম্পানির মালিকটা কেন অভ্যন্তরীণ হলো না? এটার সরাসরি সহজ উত্তর হচ্ছে ভাইয়া কোম্পানির মালিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, ঠিক আছে? কোম্পানির মালিক কি করতে পারে না? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আশা করি বুঝতে পারছো। এখনো বুঝো নাই আমি জানি কিভাবে কোম্পানির মালিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আচ্ছা, ধরো তুমি একজন শেয়ার হোল্ডার, ধরো তোমার নাম কি, ধরে নাম তোমার নাম রাকিব, তুমি হচ্ছে ইউনিলিভারের শেয়ার হোল্ডার। কথা বুঝতে পারছো? এখন তুমি ইউনিলিভারের 51% শেয়ার হোল্ডার, তার মানে কি তুমি সেই বড় মাপের একজন পাবলিক, তাই না? তোমাকে সবাই উঠতে বসতে সালাম দেয়। এখন ঘটনা হচ্ছে যে জিনিসটা, এইবারে একটা লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট হবে তোমাদের ইউনিলিভার কোম্পানি থেকে, ঠিক আছে? তো সাধারণত কোম্পানি চায় লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট হবে দীপিকা পাদুকোনের দ্বারা, কিন্তু তুমি আবার দীপিকা পাদুকোনকে আবার পছন্দ করো না, তোমার আবার ফেভারিট হচ্ছে আমাদের সাকিব আল হাসান। এখন তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট করাবা হচ্ছে সাকিব আল হাসানকে দিয়ে। শুধু করাবা না, তুমি চাচ্ছ সাকিব আল হাসানকে লাক্স সাবানের অ্যাডের সময়
বাথটাবের মধ্যে শোয়াই দিবা, ঠিক আছে? এখন বলো তো তোমার কোম্পানি কি তোমার এই কথাটা শুনবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করবে? জি না ভাইয়া, তোমার এই সিদ্ধান্তটা গ্রহণ করবে না, ঠিক আছে? ফ্যাক্টটা হচ্ছে শেয়ার হোল্ডাররা বা কোম্পানির মালিকরা ওপিনিয়ন দিতে পারে, ঠিক আছে? সেটা গ্রহণ করব কি করব না সেটা ডিপেন্ড করে আমাদের এই যে ম্যানেজমেন্টের উপর বা ব্যবস্থাপকদের উপর। কথা বুঝতে পারছো? কাদের উপর? ম্যানেজমেন্টের উপর অথবা ব্যবস্থাপকদের উপর। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি জানলাম? শেয়ার হোল্ডার সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কি বলি? বহিস্থ ব্যবহারকারী বলি, ঠিক আছে? এটা ছাড়াও আরেকটা আমরা শর্টকাট পড়াই, ঠিক আছে? যে একটা হচ্ছে অভ্যন্তরীণ হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। অভ্যন্তরীণ হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একটা হচ্ছে সিদ্ধান্ত, 2 নম্বরে হতে হবে বেতনভুক্ত। কি হতে হবে? বেতনভুক্ত হতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে, আর একটা হচ্ছে বেতনভুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা ধরে নিলাম, ধরে নাও শেয়ার হোল্ডার হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু শেয়ার হোল্ডার কি বেতন পায়? জি না ভাইয়া, বেতন পায় না। শেয়ার হোল্ডার পায় লভ্যাংশ। শেয়ার হোল্ডার কি পায়? লভ্যাংশ পায়। তাহলেও তো হচ্ছে না বহিস্থ ব্যবহারকারী। কথা বুঝতে পারছো? তাহলে অভ্যন্তরীণ হওয়ার জন্য এই শর্ত দুটা ফিল আপ করতে হবে। অভ্যন্তরীণ হওয়ার জন্য কি করতে হবে? এই শর্ত দুটা ফিল আপ করতে হবে। তাহলে অভ্যন্তরীণ হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারতে হবে এবং বেতনভুক্ত হতে হবে। দেখো এই যে এখানে যতগুলো পড়লাম আইটেম, এই প্রত্যেকটা আইটেমই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং বেতনভুক্ত। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, চলে আসি পরের স্লাইডে, ঠিক আছে? এখানে বেশ কয়েকটা অভ্যন্তরীণ ব্যবহারকারী বহিস্থ ব্যবহারকারী সম্পর্কে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? দেখো এগুলো সবই পড়াইছি মোটামুটি, ঠিক আছে? যা যা কনফিউশন ছিল সবগুলো আমি ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? এখন চলে আসি এই যে এইখান থেকেও কয়েকটা আছে, সুন্দরভাবে স্ক্রিনশট মেরে নাও, সুন্দরভাবে পড়ে ফেলবা, ঠিক আছে? চলে আসি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আচ্ছা একটু ব্যাকে যাব, যেখানে আমি একটা জিনিস পড়াইনি, সেটা হচ্ছে আমরা দুই ধরনের ব্যবহারকারী সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আর শুরুতে আমি একটা কথা বলছিলাম যে ভাইয়া তথ্য সরবরাহ করা হয় কাদেরকে? আমি বলছিলাম যে ভাইয়া তথ্য সরবরাহ করা হয় হচ্ছে আগ্রহী ব্যবহারকারীদেরকে। কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। আগ্রহী ব্যবহারকারী, তথ্য সরবরাহ করা হয় কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে, ঠিক আছে? আর তারপরে জানলাম কি আগ্রহী ব্যবহারকারী দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। কিন্তু ভাইয়া মনে রাখবা, এই যে তথ্য সরবরাহ করা হয় কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? এই যে তথ্য সরবরাহ করা হচ্ছে কাদেরকে? আগ্রহী ব্যবহারকারীদেরকে। কিন্তু তোমার যদি প্রশ্নটা থাকে এরকম যে তথ্য সাধারণত বা মূলত কাদের জন্য প্রস্তুত করা হয়, তাহলে উত্তর হবে বহিস্থ ব্যবহারকারী। এই যে চলে আসি লাইনে, ঠিক আছে? এখন শুনো, আমি আরেকটু ভালোভাবে বুঝাই বলি। যদি তোমাকে বলা হয় যে তথ্য সরবরাহ করা হয় কাদেরকে, সিম্পলি বলছে তথ্য সরবরাহ করা হয় কাদেরকে, তাহলে উত্তর হবে আগ্রহী ব্যবহারকারীদেরকে। কিন্তু তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তথ্য সরবরাহ করা হয় মূলত কাদেরকে, কি বললাম? মূলত কাদেরকে, তাহলে উত্তর হবে বহিস্থ ব্যবহারকারীদেরকে। কাদেরকে? বহিস্থ ব্যবহারকারীদেরকে। এছাড়া প্রশ্নটা এমন হতে পারে, মূলত আর্থিক বিবরণী কাদের জন্য তৈরি করা হয়? আর্থিক বিবরণী মূলত কাদের জন্য তৈরি করা হয়? তাহলে উত্তর হবে বহিস্থ ব্যবহারকারীদেরকে। আর্থিক বিবরণী কি করে? তথ্য সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়। তথ্য সরবরাহ করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করি, ঠিক আছে? তথ্য সরবরাহ করা হয় আর আগ্রহী ব্যবহারকারীদেরকে। অর্থাৎ আর্থিক বিবরণী কি করে? আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করে। অর্থাৎ আর্থিক বিবরণী অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকেও তথ্য সরবরাহ করে, বহিস্থদেরকেও তথ্য সরবরাহ করে। কিন্তু মূলত বা মেইনলি বা প্রধানত এই বহিস্থ ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করে, অথবা এই আর্থিক বিবরণীটা মেইনলি এই বাহিরের মানুষদের জন্য তৈরি করা হয়। কথা বুঝতে পারছো? কিন্তু এই যে আমাদের অভ্যন্তরীণরাও কিন্তু ব্যবহার করে। আশা করি ক্লিয়ার হয়েছে। খুবই সহজ জিনিস। তথ্য সরবরাহ করা হয় আগ্রহী ব্যবহারকারীদেরকে, কিন্তু মূলত কাদের জন্য তৈরি করা হয় বা মূলত কাদেরকে তথ্য সরবরাহ করা হয়, তাহলে হবে বহিস্থ, ঠিক আছে? যদি মূলত বা প্রধানত কথাটা থাকে বা মেইনলি কথাটা থাকে, তখন উত্তরটা হবে আমাদের বহিস্থ ব্যবহারকারী। আশা করি বুঝতে পারছো। চলে আসো প্রশ্নতে চলে যাই। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এই যে মূলত, ঠিক আছে? কি উত্তর? মূলত। কি মূলত? তাহলে মূলত কাদের জন্য প্রস্তুত করা হয় ভাইয়া? অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয়? জি না। বহিস্থ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয়? হ্যাঁ ভাইয়া, বহিস্থ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয়। তারপরে এগুলো একটু উত্তরটা দেখে নিই। নিরীক্ষকদের জন্য, ব্যবস্থাপকের জন্য? না ভাইয়া, উত্তরটা কি হবে? বহিস্থ ব্যবহারকারীদের জন্য, ঠিক আছে? দেখি তো উত্তরটা ভাইয়া সঠিক না ভুল? বহিস্থ ব্যবহারকারীদের জন্য। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সঠিক, ঠিক আছে?
তারপরে প্রশ্নতে চলে যায়, আবার সেম প্রশ্ন, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? উত্তরটা আমরা জানি ভাইয়া বহিস্থ ব্যবহারকারীদের জন্য। ওকে, পরের প্রশ্নে চলে যায়। এই যে দেখো উত্তরটা কি, বহিস্থ ব্যবহারকারীদের জন্য। তারপরে কি, হিসাব তথ্যের ব্যবহারকারীদের সম্পর্কে, এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার। হিসাব তথ্যের ব্যবহারকারী কয়টা? দুইটা। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। ঠিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। আর আমি বলছিলাম এখান থেকে প্রশ্ন আসে, দেখো ভাই এখান থেকে প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসে, এগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এখানে কি বলছে, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিজের কোন বিবৃতিটি ভুল। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা সবকিছু পারি খুব সুন্দরভাবে, দেখা যাচ্ছে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে, কিন্তু এর পাশে একটা না অথবা নয় লেখা থাকে, যেটা আমাদের চোখে পড়ে না। আমরা চশমা পরে থাকলে আমাদের চোখে পড়ে না। তো ভাইয়া একটু কষ্ট করে ভালোভাবে এটা পড়বা, ঠিক আছে, প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, যেন না আর নয়টা যেন মিস না যায়। তুমি দেখবে উত্তর সঠিক দেখাইছো, কিন্তু দেখা যাচ্ছে ওখানে নাটা অথবা নয়টা মিস করে ফেলছো, ঠিক আছে, যার কারণে কি হয়ে যায় ভাইয়া, ভুল হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে কি আসলো, হিসাব তথ্যের ব্যবহারকারী হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিম্নের কোন বিবৃতিটি ভুল। এখানে কি বলছে ভাইয়া, ভুলটা আলোচনা করতে বলছে। এখন তাহলে কি দেখবো, যে ব্যবস্থাপনা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা কি ভুল? এটা কি ভুল? জি না ভাইয়া, ভুল না। তাহলে এটা কি উত্তর হবে? হবে না। ব্যাপারটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল না অ্যাকচুয়ালি, এখানে কি বলছে, ভুলটা বের করতে বলছে, কিন্তু এটা তো ভুল না, তাহলে এটা উত্তর হবে না। তারপরে কি, কর কর্তৃপক্ষ বহিস্থ ব্যবহারকারী, এটা কি ভুল? জি না ভাইয়া, ভুল না। তাহলে এটা কি উত্তর হবে? না, হবে না। কর্মচারী হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ভাইয়া কর্মচারী কি অভ্যন্তরীণ ব্যবহারকারী ছিল? না ভাইয়া, কর্মচারী হচ্ছে আমাদের বহিস্থ ব্যবহারকারী ছিল। তার মানে কি, এইটা হচ্ছে আমাদের ভুল, এটা কি ভুল, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে এগুলো দেখি, কোম্পানির শেয়ার হোল্ডার বা কোম্পানির মালিক আমাদের বহিস্থ ব্যবহারকারী, এটা সঠিক, তার মানে এটা উত্তর হবে না। তারপর এটা কি, পাওনাদার বহিস্থ ব্যবহারকারী, তার মানে এটা উত্তর হবে না। তাহলে কর্মচারী হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেটা ভুল। আর আমাদের কি চাইছে ভাইয়া, ভুল উত্তরটা চাইছে। তাহলে উত্তর কি হবে, কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। উত্তরটা দেখে ফেলি, জি ভাইয়া উত্তরটা সঠিক, কর্মচারী হলো আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি, আমাদের হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে জানতে চাইছে। ঠিক আছে, শেয়ার হোল্ডার কি ভাইয়া, শেয়ার হোল্ডার হচ্ছে আমাদের, শেয়ার হোল্ডার কি, শেয়ার হোল্ডার হচ্ছে আমাদের বহিস্থ ব্যবহারকারী। কোম্পানির মালিককে আমরা কি বলি, বহিস্থ ব্যবহারকারী বলি, তাহলে এটা উত্তর হবে না। কর্মচারী কি, বহিস্থ ব্যবহারকারী, উত্তর হবে না। ব্যবস্থাপনা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাহলে এটা কি সঠিক উত্তর। তারপরে বাকিগুলো একটু দেখে নিই, ট্রেড ইউনিয়ন উত্তর হবে না, সরকার হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, উত্তর হবে না। তাহলে উত্তর কি ভাইয়া, ব্যবস্থাপনা। দেখো তো সঠিক উত্তর কি, ব্যবস্থাপনা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। পরেরটাতে চলে আসি, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, এখানে উত্তরটি কোন তথ্যটি সঠিক, উত্তরটা চাইছে। ওকে, দেখি কোনটা সঠিক। যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী। যৌথ মূলধনী মানে কি, কোম্পানির মালিক কি অভ্যন্তরীণ? জি না ভাইয়া, তার মানে এটা উত্তর ভুল, এটা কি ভুল উত্তর। ওকে, তারপরে কি চাইছে, নিরীক্ষকগণ অভ্যন্তরীণ, নিরীক্ষক কি অভ্যন্তরীণ? না ভাইয়া, যদি আন্তঃনিরীক্ষক থাকতো তাহলে অভ্যন্তরীণ হতো, তাহলে এটা কি ভুল উত্তর। ওকে, তাহলে পাওনাদার কি, পাওনাদার অভ্যন্তরীণ? না ভাইয়া, পাওনাদার দেনাদার এরা কিন্তু অভ্যন্তরীণ না, তার মানে কি এরা বহিস্থ, তার মানে এটা ভুল। তারপরে দেওয়া আছে কি, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, জি ভাইয়া ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর। পরেরটা পড়ে ফেলে, বিধিবদ্ধ সংস্থা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, জি ভাইয়া এটাও সঠিক। তাহলে এখান থেকে কয়টা উত্তর পাওয়া গেল, সঠিক উত্তর পাওয়া গেল দুইটা। এখানকার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য বলতে, এইটা অনেকে বলে কি ফার্স্ট অপশন, মানে কি ফার্স্ট অপশন হচ্ছে উত্তর হবে, ব্যাপারটা এরকমটা না, গ্রহণ করা সাপেক্ষে যেটা গ্রহণযোগ্যতা সব থেকে বেশি সেটাকে আমরা উত্তর গ্রহণ করব। বিধিবদ্ধ সংস্থার থেকে আমাদের ম্যানেজমেন্টটাকে অভ্যন্তরীণ, এটা বেশি সঠিক, ওই জন্য আমরা ম্যানেজমেন্টটাকে উত্তর নিব। কিন্তু ই নম্বর উত্তর দিলেও ভুল হয় না, কিন্তু তোমার প্রশ্নে একটাই উত্তর নিয়ে রাখছে স্যার, ঠিক আছে, মাথা রাখবা, ঢাকা ইউনিভার্সিটির টিচার যে কোনো একটা উত্তর নিয়ে রাখছে, সেই একটা উত্তর হচ্ছে আমাদের এই যে ব্যবস্থাপনা রিলেটেড, যেটা সব থেকে বেশি প্রেফারেবল এবং যেটা সবসময় আলোচনা করা হয়, সেটা হচ্ছে ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে উত্তরটা কি হবে, ডি নম্বর উত্তর হবে। দেখো দুইটাই উত্তর সঠিক, কিন্তু আমরা কি দাগাবো, দাগানোর সময় একটা দাগাইতে হলে এই যে ব্যবস্থাপনা অভ্যন্তরীণটা দাগাবো। এইখানে দুইটাই সঠিক, ওই জন্য প্রথমেরটা দাগালাম। কিন্তু তোমার যদি এরকম মনে হয় যে দুটো উত্তর সঠিক হচ্ছে, যেটা সব থেকে বেশি প্রেফারেবল সেটা তুমি দাগাবা। কোনো টিচার বলতে পারে যে প্রথমটা দাগায় ফেলবা, এটা কিন্তু এরকমটা হয় না যে প্রথমটা দাগাইলে প্রথমটাই উত্তর হবে। ভাইয়া মাথা রাখবে, যেটা সব থেকে বেশি প্রেফারেবল সেটাকে উত্তর দাগাবা, ঠিক আছে। চলে আসি পরে, এরপরে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। আচ্ছা চলে আসো ভাইয়া, আমাদের পরের টপিক সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনার মধ্যে, প্রাথমিক আলোচনায় তখন থেকে পড়তেছি। এখন হিসাব বিজ্ঞানের এই জনক, প্রথম গ্রন্থ আর হচ্ছে বিভিন্ন ধরনের এই
আগের যখন প্রথম জনক কে ছিল হিসাব বিজ্ঞানের, প্রথম গ্রন্থ কে ছিল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো মোটামুটি তোমরা সবই জানো। তারপরে একটু স্ক্রিনশট নিয়ে ফেলো সর্বপ্রথমে, ঠিক আছে? তারপর আমি বলতেছি যে জিনিসগুলো তোমরা ভুল করো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। সর্বপ্রথমে আমরা কি জানি, হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে আমাদের লুকা পেসিওলি স্যার, ঠিক আছে? লুকা পেসিওলি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের জনক, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া লুকা পেসিওলি একজন কি ছিলেন, লুকা পেসিওলি একজন কি ছিলেন, অপশনে দেওয়া আছে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানবিদ। কি? হিসাব বিজ্ঞানবিদ, ঠিক আছে? 2 নম্বরে দেওয়া আছে গণিতবিদ, ঠিক আছে? নর্মালি সবাই উত্তর দেয় হিসাব বিজ্ঞানবিদ, যে উত্তরটা হচ্ছে ভুল। যে উত্তরটা কি ভুল? হ্যাঁ, মাথায় রাখবা আমাদের লুকা পেসিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। কি ছিলেন? গণিত শাস্ত্রবিদ। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া? লুকা পেসিওলি একজন গণিত শাস্ত্রবিদ। তাহলে হবে না কোনটা? এটা হবে না। উত্তর কি হবে? গণিত শাস্ত্রবিদ, ঠিক আছে? লুকা পেসিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ, ঠিক আছে? এটা আমরা সাধারণত ভুল করি, ঠিক আছে? মনে থাকবে লুকা পেসিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ, ঠিক আছে? আর উনি কিন্তু মেইনলি যে বইটা লিখছিল সেই বইটা লিখছিল গণিতের উপর, যে বইটার নাম তোমরা সবাই জানো, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনিলেটা, ঠিক আছে? এই বইটা কিসের উপর ছিল ভাইয়া? মেইনলি গণিতের উপর ছিল। এই বইটা কিসের উপর ছিল ভাইয়া? গণিতের উপর ছিল। কিসের উপর? গণিতের উপর। মাথায় রাখবা এই বইটা কিন্তু হিসাব বিজ্ঞানের উপর ছিল না, এই বইটা ছিল গণিতের উপর। তাহলে কি জানলাম? লুকা পেসিওলি ছিলেন একজন গণিতবিদ বা গণিত শাস্ত্রবিদ। আর যে বইটা লিখছিলেন সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েটা, এই বইটা কিসের উপর ছিল? গণিতের উপর লেখা হয়েছিল। এই গণিতের উপর লেখা বইটার বেশ কয়েকটা অংশ ছিল, তোমরা জানো 5টা অংশ ছিল, ঠিক আছে? এই 5টা অংশের মধ্যে একটা অংশে আমরা আলোচনা করছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে, দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে, ঠিক আছে? একটা অংশে কি নিয়ে আলোচনা করছিলাম? দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারতেছি ভাইয়া? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তাহলে উত্তর কি হবে? দুতরফা দাখিলা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এছাড়াও আরেকটা জিনিস জানতাম যে উনি ইতালির নাগরিক ছিল, ঠিক আছে? শুধুমাত্র ইতালির নাগরিক না, উনি ইতালির ভ্যানিস শহরের নাগরিক ছিলেন। কি কোথাকার নাগরিক ছিলেন? ইতালির ভ্যানিস শহরের নাগরিক ছিলেন। এবং যে বইটা প্রস্তুত করছিলেন মানে সুম্মা দি অ্যারিথমেটিকা, ওই বইটা ছিল ইতালীয় ভাষায়। এই বইটা কি ছিল? ইতালীয় ভাষায়। আর আমরা জানি কবে প্রস্তুত করা হয়েছিল? কবে প্রস্তুত করা হয়েছিল? এই যে ভাইয়া 1994 সালে প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ভাইয়া আমরা একটা জিনিস জানি না, কত তারিখে প্রস্তুত করা হয়েছিল? 1494 সালের 10 নভেম্বর। কি 10 নভেম্বর তারিখে এই বইটা প্রস্তুত করা হয়েছিল। এই জন্য 10 নভেম্বর তারিখটাকে আমরা কি বলি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে বলি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কত তারিখে বলা হয়ে থাকে ভাইয়া? 10 নভেম্বরকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে বলা হয়ে থাকে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? চলে আসি আরও কিছু টপিকে, আরও কিছু তথ্যে। গ্রন্থের লেখক কি কি ছিল? যে গণিত শাস্ত্রবিদ ছিল, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শুনলাম, জানলাম, ঠিক আছে? তারপরে কি ওনার পুরা নাম কি ছিল, ঠিক আছে? এই জিনিসটা একটু পড়ে ফেলবা। তাছাড়া উনি কিন্তু মেইনলি ছিলেন চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিলেন। কি ছিলেন? সমসাময়িক ছিলেন, ঠিক আছে? মনে রাখবা, ঠিক আছে? এছাড়া আমাদের কিছু সংকেত আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভাইয়া সর্বপ্রথম তোমাদের জন্য আমি একটু সহজ করে ফেলি। এই যে দেখো কয়টা স্লাইড আছে, দেখো কতগুলো। আগে দেখো একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, পাঁচটা, ছয়টা। দেখা যাচ্ছে প্রায় এইখানে 6টা স্লাইড আমাদের এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এবং এগুলো নিয়ে, ঠিক আছে? এবং ফুল ফর্মস, স্ট্যান্ডার্ড, অর্গানাইজেশন প্রিন্সিপালসগুলো নিয়ে আমাদের প্রায় 6টার মতো স্লাইড, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য আমি একটু সহজ করে দিই। এই 6টা স্লাইড কিন্তু পড়া খুব কঠিন, মুখস্থ রাখাটা খুব কঠিন। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলো বোঝার কিছু নাই। কিন্তু ভাই এতটুকু মাথায় রেখো, ঢাকা ইউনিভার্সিটির জন্য এগুলো ইম্পর্টেন্ট না। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখো, কখনোই ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো থেকে প্রশ্ন আসে না। কথা বুঝতে পারছো? ঠিক আছে? কখনোই এগুলো সম্পর্কে জানতে চায় না। ক্লিয়ার? কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জন্য তোমাকে এগুলো আবার মুখস্থ করতে হবে, এগুলো আবার পড়তে হবে। তবে ঢাকা ইউনিভার্সিটির জন্য কিছু কিছু জিনিস মনে রাখা উচিত, যেমন আইএফআরএস, গ্যাপ সম্পর্কে জানা উচিত। এগুলো একটু নিজে নিজে জেনে ফেলবা। আইএফআরএস সম্পর্কে একটু জানা উচিত, গ্যাপ সম্পর্কে জানা উচিত। অলরেডি তো স্ক্রিনশট মেরে নিছো মনে হয়, সেগুলো একটু জেনে নিবা। ঠিক আছে? আমি আবার সময় দেবো স্ক্রিনশট মারার, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আইএফআরএস, গ্যাপ সম্পর্কে, তারপর আইএএস, ঠিক আছে? তারপরে
স্ট্যান্ডার্ড বোর্ডগুলো সম্পর্কে একটু জেনে নিবা, এগুলো একটু জেনে রাখা ভালো। কিন্তু সাধারণত দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জন্য আবার এগুলো ইম্পর্টেন্ট, অন্যান্য ইউনিভার্সিটিতে আবার এগুলো থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে? তো স্ক্রিনশট নিয়ে ফেলো ভাইয়া, ঠিক আছে? ওকে, এটার মনে হয় স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। 2 নম্বর স্লাইডটার স্ক্রিনশট নাও। ওকে, এটারও স্ক্রিনশট ডান, এটার স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে ডান, এটার স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে ডান, এটার স্ক্রিনশট আশা করি হয়ে গেছে। এটার স্ক্রিনশট, ওকে ডান। এরপরে চলে আসি আমাদের কিছু ইনফরমেশন নিয়ে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে আমরা জানছি লেনদেন সমূহ চিহ্নিতকরণ ও লিপিবদ্ধকরণ। এটাকে তুমি আরো সুন্দরভাবে লিখে রাখবা, লেনদেন সমূহকে চিহ্নিত করে লিপিবদ্ধ করাকে আমরা বলি প্রাথমিক উদ্দেশ্য। ওকে ফাইন। তারপরে চলে আসি প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্যতে। আমরা জানি আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। এই যে দেখো ভাই, আগ্রহী ব্যবহারকারীদেরকে কি করা? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ, দ্বিতীয় নম্বর ধাপ লিপিবদ্ধকরণ, তৃতীয় ধাপ হচ্ছে তথ্য সরবরাহকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? লেনদেন চিহ্নিতকরণ অথবা শনাক্তকরণ। লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। এই হিসাব রক্ষণের আবার প্রথম নামটা কি? এই যে দেখো ভাইয়া, বিশ্লেষণ। হিসাব রক্ষণের প্রথম ধাপ কি? হিসাব রক্ষণেরও 3টা ধাপ ছিল। প্রথম ধাপটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আরো একবার সামারি করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের একটা ধাপ। হিসাব চক্র পড়ছো না? হিসাব চক্রের 10টা ধাপ। এখানে আমরা আবার ওই ধাপগুলো পড়বো পরের টপিকে। কিন্তু হিসাব চক্র একটা আবশ্যকীয় ধাপ হচ্ছে রেওয়ামিল। কিন্তু রেওয়ামিল কি আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে ছিল? জি না ভাইয়া, ছিল না। লিপিবদ্ধকরণের 3টা ধাপ ছিল, একটা হচ্ছে বিশ্লেষণ, আর একটা ছিল জাবেদাভুক্তকরণ, আর একটা হচ্ছে খতিয়ানি স্থানান্তরকরণ। এই 3টা পর্যন্ত ছিল। তার মানে কি রেওয়ামিল ধাপ হবে না, ঠিক আছে? ওকে, মনে থাকে জানো। তারপর হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন। কারণ আমরা পড়ছি যে হিসাব বিজ্ঞানে কি হিসাব করা হয়? লেনদেনগুলোকে হিসাব করা হয়, তাই না ভাই? হিসাব বিজ্ঞানে কি হিসাব করা হয়? লেনদেনগুলোকে হিসাব করা হয়। আর এই জন্য লেনদেন হচ্ছে আমাদের প্রধান কাঁচামাল অথবা ইনপুট। আর শুধুমাত্র এখানে মূল উপাদান না, মূল উপাদান না এটাকে, আচ্ছা আরেকটু সুন্দরভাবে বলি, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? লেনদেন। এছাড়া লেনদেনকে ইনপুট বলা হয়। ইনপুট হচ্ছে আমাদের লেনদেন। কি ইনপুট? হচ্ছে লেনদেন। অথবা কাঁচামাল যদি বলে, কি বলে? কাঁচামাল। কি বলে? কাঁচামাল হচ্ছে আমাদের এই লেনদেন, ঠিক আছে? মাথা থাকবে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদান হলো লেনদেন, হিসাব বিজ্ঞানের কাঁচামাল হলো লেনদেন, হিসাব বিজ্ঞানের ইনপুট হলো লেনদেন। আর আউটপুট কি বলছিলাম ভাইয়া? আউটপুট হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, ঠিক আছে? আউটপুট কি? আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের তথ্য সরবরাহ করা, ঠিক আছে? তথ্য সরবরাহ করা হয় সাধারণত আর্থিক বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। আর্থিক বিবরণীর ইংরেজি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণী হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের আউটপুট, ঠিক আছে? ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য অভ্যন্তরীণ প্রতিবেদন সরবরাহ করে থাকে। হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারীদের জন্য বাহ্যিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে। আচ্ছা, আমাদের অভ্যন্তরীণ আর বাহ্যিক আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে? এইখান থেকে আমাদের আসতেছে অভ্যন্তরীণ। আচ্ছা, অভ্যন্তরীণ প্রতিবেদন বলতে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বোঝায়। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়? আমাদের ম্যানেজমেন্ট আছে না, ম্যানেজমেন্টদেরকে যেই তথ্য দ্বারা দেওয়া হয়, ম্যানেজমেন্টদের জন্য যে তথ্যটা দেওয়া হয় সেটাকে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলে, ঠিক আছে? আর ম্যানেজমেন্টদেরকে যে হচ্ছে বিবরণী দেওয়া হয় ওটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রতিবেদন বা ইন্টারনাল রিপোর্ট, ঠিক আছে? ওকে, আর বাহিরের পক্ষদের জন্য আমরা কি করি? এক্সটার্নাল রিপোর্ট তৈরি করে থাকি, যেটা হচ্ছে বাইরের পক্ষদের জন্য। তারপরে কি হলো? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত বহিস্থ ব্যবহারকারীদের জন্য। আমরা সবাই জানি আর্থিক বিবরণী কি মেইনলি কি বলছে? মূলত যদি বলা হয় তো আর্থিক বিবরণী কাদের জন্য প্রস্তুত করা হয়, তাহলে আগ্রহী ব্যবহারকারীদের জন্য। যদি বলা হয় মূলত কাদের জন্য, তাহলে বহিস্থ ব্যবহারকারীদের জন্য। আচ্ছা, বাকিগুলো আমরা সবই জানি। শেয়ার হোল্ডার বিনিয়োগকারী এরা কি? বহিস্থ ব্যবহারকারী। এক মালিকানার ক্ষেত্রে মালিক হচ্ছে অভ্যন্তরীণ। শুধুমাত্র এক মালিকানা না ভাইয়া, এক মালিকানা এবং অংশীদারি। এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে হচ্ছে অভ্যন্তরীণ হবে, আর কোম্পানির ক্ষেত্রে কি হবে? বাহ্যিক হবে, ঠিক আছে? নিরীক্ষক হচ্ছে আমাদের বহিস্থ ব্যবহারকারী, অভ্যন্তরীণ নিরীক্ষক আবার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমি এগুলো সব পড়াইছি, ঠিক আছে? চলে আসি কর্মচারী। কর্মচারী কি হচ্ছে? বহিস্থ ব্যবহারকারী। কর্মকর্তা বা অভ্যন্তরীণ ব্যবহারকারী। উচ্চপদস্থ সকল প্রকার কর্মকর্তা। উচ্চপদস্থ কর্মকর্তাগুলো কি? আমি বলছি না সকল প্রকার প্রধান, সকল প্রকার ব্যবস্থাপক, সকল প্রকার পরিচালক, সকল প্রকার প্রধান এবং সকল প্রকার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ কি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। অর্থ পরিচালকগণ কি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
অর্থনৈতিক পরিকল্পনাগণ আবার ফের হচ্ছে আমাদের যারা অর্থনৈতিক পরিকল্পনা করে ইকোনমিক প্ল্যানার্স, এরা আমাদের কোনো কাজের না, এরা সিদ্ধান্ত কেন গ্রহণ করতে পারবে? ওরা বাইরের পক্ষ, বাইরের মানুষজন, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা, হিসাব বিজ্ঞানের শাখা আছে ভাইয়া, দুইটা শাখা আছে হিসাব বিজ্ঞানের, দুইটা শাখা হচ্ছে, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, মাথায় রাখবেন। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, কথা বোঝা গেছে? ঠিক আছে, ওকে। তাহলে হিসাব বিজ্ঞানের শাখা কয়টা? দুইটা, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। চলে আসি পরের স্লাইডে, ঠিক আছে? ওকে, এখানে বলছে পেশাগত হিসাব বিজ্ঞানী কর্তৃক সম্পাদিত 3টি কাজ হলো হিসাব রক্ষণ, ব্যবস্থাপকীয় পরামর্শ এবং কর ব্যবস্থাপনা, ঠিক আছে? পেশা হিসাবে হিসাব বিজ্ঞানী নিয়ে আমরা এই হিসাব বিজ্ঞান নিয়ে আমরা এখানে আলোচনা করছি। কি আলোচনা করছি? পেশা হিসাবে হিসাব বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তারপরে হিসাব বিজ্ঞান, হিসাব সমীকরণ বা উদ্বৃত্তপত্র সমীকরণ আবিষ্কার করা হয় কে? আবিষ্কার করেন হচ্ছে আমেরিকার হিসাব বিজ্ঞানীগণ। হিসাব সমীকরণটা আছে না ভাই আমাদের? হিসাব সমীকরণ হচ্ছে a = l + ওই, এটা আবিষ্কার কে করে? আমেরিকার হিসাব বিজ্ঞানীরা আবিষ্কার করে। কারা আবিষ্কার করে? আমেরিকার হিসাব বিজ্ঞানীরা আবিষ্কার করে। তারপর চলে আসি হিসাব বিজ্ঞানের ধারণা ও কাঠামোতে, ঠিক আছে? যেটাকে আমরা বলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা এই জিনিসগুলো খুব ভালোভাবে জানবো। হিসাব বিজ্ঞান নীতিমালা 3টা লেভেল আছে, যেটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এইটা প্রস্তুত করে আমাদের FASB, যা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। আমি আরও একটা কথা বলে দিই ভাইয়া, ডিরেক্ট সাল থেকে আমাদের কখনো প্রশ্ন আসতে দেখা যায় না যে এটা কত সালে হয়েছে। সো এগুলো কিন্তু অন্য ইউনিভার্সিটির জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? বাংলাদেশে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে মান নির্ধারণ করে ICMAB, ঠিক আছে? যা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। আর ICMAB কোথায় জানো ভাইয়া? আমাদের হচ্ছে কাটাবনে হচ্ছে ICMAB, ঠিক আছে? তারপর সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে গ্যাপ ভাইয়া, কিন্তু গ্যাপের দিন শেষ। কি? গ্যাপের দিন শেষ। তাহলে এখানে কি উত্তর হবে ভাইয়া? তোমাকে যদি প্রশ্ন করা হয় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা কি, তাহলে তুমি উত্তর দিবা হচ্ছে IFRS। কি উত্তর দিবা? IFRS। সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে IFRS। এইটা এখন আর গ্যাপকে আমরা সর্বজন স্বীকৃত নীতিমালা বলে থাকি না বা বলি না। আশা করি বুঝতে পারছো। তো দেখো, এখন আবার আমি ওই সেম জায়গায় চলে আসলাম যে আর্থিক বিবরণী সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান হচ্ছে IFRS, ঠিক আছে? এখন সর্বজন স্বীকৃত মান কাকে বলা হয়? IFRS কে কাকে বলা হয়? IFRS কে বলা হয়। এখন আর গ্যাপের দিন নাই। এই দেখো লেখা আছে বাংলাদেশে বর্তমানে হিসাব বিজ্ঞানের মান হিসেবে কাকে অনুসরণ করা হয়? IFRS কে অনুসরণ করা হয়, যেটাকে আগে বলা হতো BFRS, ঠিক আছে? কি বলা হতো? BFRS। বি বলতে বাংলাদেশ, আর ওখানে আই বলতে ইন্টারন্যাশনাল বোঝায়। আর IAS বলছিলাম না, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এর বর্তমান নাম হচ্ছে IFRS, ঠিক আছে? মনে থাকবে ইনশাল্লাহ। চলো পরের টপিকে চলে যাই। পরের টপিক না, পরে আমি রাখছি প্রশ্ন। দেখো, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কি? আচ্ছা ভাই, এটা কিন্তু গ্যাস না, এটা গ্যাপ হওয়ার কথা ছিল। কি ছিল? গ্যাপ, ঠিক আছে? এটা কি হতো? গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, সাদা কলম দিয়ে লিখি, ঠিক আছে? আগে যদি হতো প্রশ্নটা, ঠিক আছে, আগের ক্ষেত্রে মনে করো 5-6 বছর আগে, তাহলে সর্বজনীন গ্রাহ্য ব্যবহৃত মান উত্তর দিতাম আমরা এই গ্যাপটাকে। কাকে উত্তর দিতাম? এই গ্যাপটাকে। কিন্তু বর্তমানে আমরা গ্যাপকে কাউন্ট করি না। বর্তমানে আমরা কাকে কাউন্ট করি? আমরা বর্তমানে কাউন্ট করি হচ্ছে IFRS কে। এখন কাউন্ট করা হয় না কাকে? গ্যাপকে কাউন্ট করা হয় না। কাকে কাউন্ট করা হয় না? গ্যাপকে কাউন্ট করা হয় না। কিন্তু কাকে কাউন্ট করি? বর্তমানে IFRS কে কাউন্ট করি, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় সর্বজন গ্রাহ্য করার ব্যবহৃত মান কি, তাহলে উত্তর হবে IFRS। দেখি উত্তরটা কি সঠিক না ভুল। উত্তর হচ্ছে আমাদের IFRS, ঠিক আছে? মনে থাকবে, আগে হলে গ্যাপ উত্তর ছিল, অনেক জায়গায় দেখবা গ্যাপ উত্তর দেওয়া আছে, সেটা আগের প্রশ্ন। কিন্তু বর্তমানে সব জায়গায় IFRS চলে। কি চলে? IFRS। তাহলে সর্বজন গ্রাহ্য বা সর্বজন স্বীকৃত যদি বলা হয়, তাহলে উত্তরটা হবে IFRS, ঠিক আছে? চলে আসি পরে। দেখি পরের প্রশ্নটা কি বলছে। আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ভাই সেম, আবার প্রধান উদ্দেশ্যের প্রশ্ন। প্রধান উদ্দেশ্যের প্রশ্ন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, আমরা সবাই জানি কি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। বাকি অপশনগুলো দেখে ফেলি। বছর শেষে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা। ওকে ফাইন, এটা হতে পারতো, ঠিক আছে? কিন্তু এটা হবে না, ঠিক আছে? সকল তথ্যের লিপিবদ্ধকরণ মুনাফা অর্জন, ঠিক আছে? কেন? এই যে এটা কি বললাম, আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা।
আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কেন? তথ্য সরবরাহের জন্য। আর এখানে তো মেইন উত্তর দেওয়াই আছে যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাহলে কোনটা উত্তর নিব ভাইয়া? তথ্য সরবরাহ করাকে উত্তর নিব। ঠিক আছে, এই দেখো ভাইয়া উত্তর কি আছে? তথ্য সরবরাহ করা আছে। ঠিক আছে, তারপরে চলে আসি পরে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে লেনদেন। ঠিক আছে, লাস্ট টপিকের নাম কি? লেনদেন। আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে আমাদের লেনদেন। অলরেডি আমরা লেনদেন সম্পর্কে জানছি। ঠিক আছে, লেনদেন সম্পর্কে জানছি কিভাবে? আমি শুরুতেই বলছিলাম হিসাব বিজ্ঞানে কি করা হয়? হিসাব করা হয় অথবা গণনা করা হয়। কি হিসাব করা হয়? এই যে ভাই লেনদেনগুলোকে হিসাব করা হয়। কি হিসাব করা হয়? লেনদেনগুলোকে হিসাব করা হয়। এখন ঘটনা হচ্ছে ভাইয়া যে তখন তাহলে লেনদেনগুলোকে হিসাব করার জন্য লেনদেন চিনতে হবে। তখনই বলছিলাম লেনদেন চেনার 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। কি কি? 2টা পক্ষ থাকতে হবে। কি থাকতে হবে? 2টা পক্ষ। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। এটা দিয়ে না, এই 3টা বৈশিষ্ট্য দিয়ে লেনদেনের সংজ্ঞাটা বলা যায়। যে ঘটনার 2টা পক্ষ থাকে, অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা লেনদেন বলি। কথা বুঝতে পারছো? তাকে আমরা কি বলি? লেনদেন বলি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া লেনদেন কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লেনদেন থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সর্বপ্রথম আমি বলি কি কি প্রশ্ন আসে। ঠিক আছে, লেনদেন থেকে প্রশ্ন আসতে দেখা যায় ভাইয়া তুমি লেনদেনটাকে চিনতে পারতেছো কিনা। একটা লেনদেন দিয়ে রাখবে, বলবে নিচের কোন লেনদেনটি সঠিক অথবা নিচের কোন লেনদেনটি সঠিক নয়। তাহলে প্রশ্নটা কি হলো? যে তুমি লেনদেনটাকে চিনতে পারতেছো কি পারতেছো না, একটা গেল। তারপরে আমাদের লেনদেনের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। কোথা থেকে আসবে? লেনদেনের প্রকারভেদ। লেনদেনের প্রকারভেদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অভ্যন্তরীণ লেনদেন অথবা আন্তঃলেনদেন, আর একটা হচ্ছে অনগদ লেনদেন। কি বললাম? সব থেকে ইম্পর্টেন্ট কি কি? একটা হচ্ছে অনগদ লেনদেন, আর একটা হচ্ছে আন্তঃলেনদেন অথবা অভ্যন্তরীণ লেনদেন। তো মাথায় রাখবে এই টপিকগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। চলে আসি লেনদেনে। ঠিক আছে, এই যে দেখো অর্থের মূল্যে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে কি বলে? লেনদেন বলে। অর্থের মূল্যে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে কি বলে? লেনদেন বলে। কিছুক্ষণ আগেই পড়লাম আমি যে ঘটনার 2টা পক্ষ থাকে, অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কি বলে? লেনদেন বলে। ভাই ডিরেক্ট চলে আসি লেনদেনের বৈশিষ্ট্যগুলোতে। লেনদেনের 3টা বৈশিষ্ট্য ছিল। কয়টা বৈশিষ্ট্য ছিল? 3টা বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, কি কি? একটা ছিল 2টা পক্ষ। কি ছিল? 2টি পক্ষ। একটা কি ছিল? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটা কি ছিল? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যেটাকে আমরা কি বলি? মানি রিলেটেড। কি হতে হবে? সেটা হতে পারে মানি রিলেটেড। আরেকটা কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন। কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন। ঠিক আছে, কি বললাম? 2টা পক্ষ থাকতে হবে, আর্থিক অবস্থার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ অর্থ সম্পৃক্ত হতে হবে এবং আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। তাহলে আমি তাকে কি বলবো? লেনদেন বলবো। লেনদেনকে আরো বিভিন্নভাবে আখ্যায়িত করা যায় ভাইয়া। ঠিক আছে, দেখো কি বলছে? লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মৌলিক উপাদান বা ইনপুট। এটা আমরা অলরেডি জেনে গেছি। মৌলিক উপাদান বা ইনপুট অথবা কাঁচামাল। ঠিক আছে, তারপর এই যে দেখো আবার কি লেখা আছে? যে আর্থিক ঘটনা কোনো প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের এক বা একাধিক উপাদান তথা আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, তাকে কি বলে? লেনদেন বলে। এত কমপ্লিকেটেড উত্তর তোমার জানার দরকার নেই ভাইয়া। তুমি উত্তর লিখবা এতটুকুই, তুমি জানবা এতটুকুই, যে ঘটনার 2টা পক্ষ থাকে, অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে কি বলে? লেনদেন বলে। ঠিক আছে, শেষ। এখন এই যে লেনদেনের প্রধান বৈশিষ্ট্য আর শর্ত, দেখো ভাইয়া কতগুলো দেওয়া আছে? 1 2 3 4 5। ভাইয়া লেনদেনের বৈশিষ্ট্য বা শর্ত মেলাগুলো হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা মেলাগুলো পড়বো না, আমরা পড়বো এই 3টা। ঠিক আছে, 5টা 6টা 7টা 8টা যেই স্যার জয়টাই পড়াক না কেন ভাইয়া, কিন্তু আলটিমেটলি তোমার লাগবে এই 3টা। এই 3টা ছাড়া কখনোই লেনদেন হবে না। এই 3টার মধ্যে যে কোনো যদি একটা গ্যাপ থাকে, সেটা কি? লেনদেন হবে না। কথা বুঝতে পারছো? দেখো এখানে কি আছে? আর্থিক অবস্থার পরিবর্তন, যেটা আমি লিখছি আর্থিক অবস্থার পরিবর্তন। আর এই আর্থিক অবস্থার পরিবর্তনটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, যে আমি লিখছি মানি রিলেটেড, অর্থ সম্পৃক্ত বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। তারপরে আরেকটি কি? দ্বৈত সত্তা হতে হবে, যেটাকে আমি বললাম 2টা পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ থাকতে হবে? যে 2টা পক্ষ থাকবে। তারপরে কি? প্রামাণ্য ঘটনা, সামঞ্জস্যতা। এগুলো লাগে না ভাইয়া, এই 3টা হলেই সেটা প্রামাণ্য ঘটনা হয়ে যায়, সেটা লেনদেন হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা জিনিস জানবো? লেনদেনের মেইন বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য বা মেইনলি মাস্ট 3টা লাগবে। সেই 3টা কি? 2টা পক্ষ হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। ঠিক আছে, এই 3টা থাকলে আমি কি চিনবো? লেনদেন চিনবো। এরপরে টপিকে চলে আসি আমরা, লেনদেনের প্রকারভেদ। ভাইয়া লেনদেনের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই যে দেখো, প্রথমত পড়বো আমরা প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে লেনদেনের প্রকারভেদ। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে লেনদেনকে ভাগ করা হয় 2 ভাগে, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে
বহি লেনদেন, ঠিক আছে। এখন ভাইয়া অভ্যন্তরীণ লেনদেন কি, বহি লেনদেন কি? আমরা জানি সাধারণত কি প্রতিষ্ঠানের অভ্যন্তরের মানুষগুলোর মধ্যে বা প্রতিষ্ঠানের ভিতরে, কি বললাম, প্রতিষ্ঠানের ভিতরে যেসব লেনদেন সংগঠিত হয়ে থাকে তাকে আমরা কি বলি, অভ্যন্তরীণ বলি। আর প্রতিষ্ঠানের বাইরে যেগুলো লেনদেন সংগঠিত হয়ে থাকে তাদেরকে কি বলি আমরা, বাহ্যিক লেনদেন বলে থাকি। ব্যাপারটা কিন্তু এরকমটা না ভাইয়া, মনে রাখতে হবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষদের মধ্যে যদি কোনো লেনদেন হয় এবং এখানে যদি বাহিরের কোনো পক্ষ জড়িত না থাকে তাহলে কি হবে, অভ্যন্তরীণ লেনদেন হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ অভ্যন্তরীণ লেনদেনে কখনো বাহিরের পক্ষ জড়িত থাকবে না, এটা মাথায় রাখতে হবে। অভ্যন্তরীণ লেনদেনে বাহিরের পক্ষ, এই যে বাহিরের পক্ষ বা তৃতীয় পক্ষ সম্পৃক্ত থাকবে না, বা বাহিরের পক্ষ জড়িত থাকবে না, জড়িত থাকবে না, ঠিক আছে। মাথা রাখবা ভাইয়া, অভ্যন্তরীণ লেনদেনে বাহিরের পক্ষ জড়িত থাকবে না। যদি কোনো কারণে যদি বাইরের পক্ষ জড়িত থাকে, বাইরের পক্ষ জড়িত থাকলে সেটা বাহ্যিক লেনদেন, মাথা রাখবা। বাইরের পক্ষ জড়িত থাকলে সেটা কি লেনদেন, বাহ্যিক লেনদেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন লেনদেনে বাইরের পক্ষ জড়িত থাকবে না, তাহলে উত্তর কি হবে, অভ্যন্তরীণ লেনদেনে অথবা আন্তঃলেনদেনে বাইরের পক্ষ জড়িত থাকবে না, ঠিক আছে। আর এটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এখান থেকে কি প্রশ্ন আসবে, এখান থেকে উদাহরণ নিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে। উদাহরণগুলো একটু পরে আমি জানাবো তোমাদেরকে, উদাহরণগুলো একটু পরে বলবো। তার আগে নামগুলো জেনে নাও, আর হচ্ছে ব্যাখ্যাগুলো জেনে নাও, ঠিক আছে, কোনটাকে কি বলা হয়। আর এখানে মাথা রাখবা অভ্যন্তরীণ লেনদেনে কি করা হয়, বাহিরের পক্ষ জড়িত থাকবে না। আর বাহিরের পক্ষ জড়িত থাকলে সেটা কি, বহি লেনদেন হয়ে যাবে, ঠিক আছে। বাহিরের পক্ষ জড়িত থাকলে সেটা কি হবে, বহি লেনদেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে চলে আসি বহি লেনদেন কাকে বলে। দেখো প্রতিষ্ঠানের বাহিরের কোনো পক্ষের সাথে যেসব লেনদেন সংগঠিত হয় সেগুলোকে কি বলি আমরা, বহি লেনদেন বলি। মাথায় রাখবা ভাইয়া, বাহিরের পক্ষ জড়িত থাকলেই সেটা বহি লেনদেন। আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে আমি বললাম অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে কি ছিল, অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে বাহিরের পক্ষ জড়িত ছিল না। তার মানে কি এই বহি লেনদেনের ক্ষেত্রেও কি অভ্যন্তরীণ পক্ষ জড়িত থাকবে না? ভাইয়া বহি লেনদেনের সময় অভ্যন্তরীণ পক্ষ জড়িত থাকতে পারে। বাহিরের পক্ষের সাথে তো ভিতরের পক্ষের কোনো না কোনোভাবে লেনদেন হবে, তাই না? বাহিরের লেনদেন হলে তো কোম্পানির লেনদেনই হচ্ছে না, তাই না? তাহলে বাহিরের পক্ষের সাথে অভ্যন্তরীণ পক্ষের কি হবে, লেনদেন হবে। কথা বুঝতে পারছেন, ঠিক আছে। তার মানে কি, যদি বলা হয় যে বাহিরের পক্ষ জড়িত থাকবে না কোন লেনদেনে, তাহলে উত্তর কি হবে, অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। কিন্তু বহি লেনদেনে অভ্যন্তরীণ পক্ষ বা প্রতিষ্ঠানের ভিতরের মানুষ জড়িত থাকতে পারে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে আসি 2 নম্বর, অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন। অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন 3 প্রকার। কত প্রকার? অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন 3 প্রকার। কি কি ভাইয়া? একটা হচ্ছে নগদ লেনদেন, একটা হচ্ছে ধারে লেনদেন, আর একটা হচ্ছে অনগদ লেনদেন। অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নগদ লেনদেন, একটা হচ্ছে ধারে লেনদেন, আর একটা হচ্ছে অনগদ লেনদেন। আচ্ছা ভাইয়া, তোমরা এটা খুব ভালোভাবেই জানো নগদ লেনদেন কি। ক্যাশের আদান প্রদান হলেই নগদ লেনদেন। বাকিতে মানে যদি বাকি থাকে বা বকেয়া থাকে তাহলে কি হবে, বাকিতে লেনদেন। তারপরে কি অনগদ লেনদেন মানে কিন্তু আমরা জানি না। অনগদ লেনদেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আগেই বলছি অনগদ লেনদেন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কি প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে। কিন্তু ভাইয়া এই যে নগদ লেনদেন আর ধারের লেনদেনের কথাটা না, সংজ্ঞাটা না তোমরা ভালোভাবে জানো না, আমি একটু জানাই দিই। নগদ লেনদেনটা হচ্ছে ইনস্ট্যান্ট, কি বললাম, ইনস্ট্যান্ট অথবা জাস্ট মাত্র, অথবা তুমি বলতে পারো বর্তমানেই নগদ অর্থে আদান প্রদান হয়ে গেলে সেটাকে আমি কি বলি, নগদ লেনদেন বলি। অর্থাৎ কি বললাম, বর্তমানে, কি বললাম ভাইয়া, বর্তমানে ইনস্ট্যান্ট অথবা বর্তমানে যদি নগদ অর্থের আদান প্রদান হয় তাহলে সেটাকে আমি কি বলবো, নগদ লেনদেন বলবো। বাকিতে লেনদেনটা কি ভাইয়া, বাকিতে লেনদেনে কি টাকা তুমি পাবা না, পাবা না? অবশ্যই পাবা, কিন্তু বর্তমানে পাইছো, বর্তমানে পাইলে তো নগদ হয়ে যেত। কিন্তু পাবা কখন ভাইয়া, ইন ফিউচার পাবা। তার মানে কি ভবিষ্যতে। কখন পাবা, ভবিষ্যতে। অর্থাৎ ধারের লেনদেন মানে বকেয়া লেনদেন এমনটা না, টাকা বাকি মানে বকেয়া লেনদেন এমনটা না। ভবিষ্যতে টাকা পাওয়া যাবে এরকম লেনদেনগুলোকে আমরা বলি বকেয়া লেনদেন অথবা ধারের লেনদেন, ঠিক আছে। আর বর্তমানে টাকা পাওয়া গেছে বা প্রদান করেছি এগুলোকে আমরা কি বলি, নগদ লেনদেন বলে থাকি, ঠিক আছে। আর মাথায় রাখবা ভাইয়া, বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না অনগদ লেনদেনে। কি বললাম, বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না কোন লেনদেনে, অনগদ লেনদেনে। তোমাকে কি বললাম ভাইয়া, বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না কোথায়, অনগদ লেনদেনে। তাহলে অনগদ লেনদেনের সংজ্ঞাটা কি জানলাম আমরা ভাইয়া, যে লেনদেনে বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না অথবা নগদ অর্থের ব্যয় হবে না, তাকে কি বলবো, অনগদ লেনদেন বলবো, ঠিক আছে। এই অনগদ লেনদেন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে কোন লেনদেনের জন্য কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না, অনগদ লেনদেন। বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না, অনগদ লেনদেন। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি জানবো, এই যে লেনদেনগুলোর
আরও কয়েকটা লেনদেন আছে, সেগুলো আগে পড়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটু মনে করো তো আমি সবথেকে ইম্পর্টেন্ট কি বলছিলাম? সবথেকে ইম্পর্টেন্ট বলছিলাম আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন, আর এটা হচ্ছে অনগদ লেনদেন। সেগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? তারপর বাকিগুলো একটু দেখে ফেলি। দৃশ্যমানতার ভিত্তিতে এই লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান বলতে কি বোঝায়? যেগুলো ধরা যায়, দেখা যায়, সেগুলোকে দৃশ্যমান বলে। অদৃশ্যমান কি? যেটা হচ্ছে দেখা যায় না এবং স্পর্শ করা যায় না, সেটাকে বলি আমরা অদৃশ্যমান লেনদেন। উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন তিন প্রকার। একটা হচ্ছে কারবারি। কারবারি বলতে কি? ব্যবসায়িক লেনদেন বা ব্যবসা রিলেটেড লেনদেনগুলোকে কি বলি? কারবারি লেনদেন বলি। অকারবারি লেনদেন হচ্ছে ব্যবসা রিলেটেড না, ঠিক আছে? যেগুলো ব্যবসা রিলেটেড না সেগুলোকে আমরা কি বলি? অকারবারি লেনদেন বলি। তারপরে কি? ব্যক্তিগত লেনদেন, পার্সোনাল কিছু লেনদেন থাকে, সেগুলোকে আমরা কি বলি? ব্যক্তিগত লেনদেন বলে থাকি, ঠিক আছে? তো চলে আসি, এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসতে দেখা যায় না, কিন্তু প্রশ্ন আসে সব থেকে বেশি আমাদের অনগদ লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে। চলে আসি আমাদের একটা টপিক, সেটা হচ্ছে অনগদ লেনদেন। কোন টপিক? অনগদ লেনদেনে চলে আসি। এখন দেখো অনগদ লেনদেনটা কি বললাম? যে সকল লেনদেনের ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতে কখনোই নগদে বা চেকে আদান প্রদান হয় না। নগদের সাথে কিন্তু চেকও আছে ভাইয়া, নগদের সাথে কি আছে? চেক। কারণ চেকটাকে এখন কি হিসাবে ধরা হয়? নগদ হিসাবে ধরা হয়। মাথা রাখতে হবে ভাইয়া, অনগদ লেনদেন কাকে বলে? বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না অথবা নগদ অর্থের ব্যয় হবে না, তাকে কি বলি? অনগদ লেনদেন বলি। অনগদ লেনদেনের উদাহরণ হচ্ছে আমাদের অবচয়, অবলোপন, সম্ভারের ব্যবহার, নগদ বাট্টা, কুঋণ সঞ্চিতি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। আশা করি বুঝতে পারছি। এখন তোমাদের প্রশ্ন একটা থাকে যায় যে ভাইয়া নগদ অর্থের আদান প্রদান হয় না, ঠিক আছে? কিভাবে? দেখেন ভাইয়া, অবচয় আমরা নর্মালি একটা ক্যালকুলেশন জাস্ট। অবচয় কি করা হয় ভাইয়া? প্রতি বছর আমরা একটা করে অ্যামাউন্ট মাইনাস করে রাখি, তাই না? স্থায়ী সম্পত্তির ক্ষতি, ঠিক আছে? তাকে কি বলি? অবচয় বলি। অবচয় কাটে রাখি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, প্রতি বছর মনে করেন 10,000 টাকা করে কাটতেছি। আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা আপনি কোথায় দিবেন? কোথাও কি দিবেন? নাকি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেই থাকবে, নাকি অন্য অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন? অন্য কোনো অ্যাকাউন্টে দিচ্ছেন না ভাই, আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেই থাকতেছে। অবচয় শুধুমাত্র আপনি একটা ক্যালকুলেশন দেখাচ্ছেন যে আপনি 10,000 টাকা বিয়োগ করছেন। কথা বুঝতে পারছেন? তার মানে এটার জন্য নগদ অর্থের কোনো ব্যয় হচ্ছে না। কথা বুঝতে পারছেন? তাহলে অবচয় কি? একটা আমাদের অনগদ লেনদেন, ঠিক আছে? এরপরে চলে আসি আমাদের আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন। যে লেনদেনে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়, আমরা জানি প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে জিনিসটা জানি, বাহিরের কোনো পক্ষ জড়িত থাকে না। বাহিরের কোনো পক্ষ জড়িত থাকে না কোন লেনদেনে? আন্তঃলেনদেনে। আন্তঃলেনদেনের উদাহরণ হচ্ছে অবচয়, অবলোপন, সম্ভারের ব্যবহার, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? এগুলোর সাথে বাইরের পক্ষ বা বাইরের লোকজন জড়িত থাকে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, অবচয় আমি অনগদেও দেখলাম, আন্ততেও দেখলাম, বা অভ্যন্তরীণেও দেখলাম। ভাই একটা আইটেম যে কোনো আইটেমে হতে পারে, শুধুমাত্র এই অবচয়টা শুধুমাত্র আন্ত আর অনগদ না। এই অবচয় আবার মুনাফা জাতীয় ব্যয়, এই অবচয় আবার তোমার হচ্ছে অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে? মাথা থাকতে হবে এগুলো জিনিস। তাহলে একটা আইটেম যে কোনো কিছু হতে পারে, কারণ আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করে রাখছি, বুঝতে পারছো? তো মাথা রাখবা অভ্যন্তরীণ লেনদেন আর অনগদ লেনদেন। চলে আসি, এই জিনিসগুলো মোটামুটি আমরা সব পড়ে ফেলছি। হিসাব বিজ্ঞানে বা হিসাব রক্ষণের মূল উপাদান হলো লেনদেন বা আর্থিক ঘটনা। আর্থিক ঘটনাটাকে কি বলি? আমরা লেনদেন বলি। তারপর চলে আসি, প্রতিটি লেনদেন কাকে প্রভাবিত করে? হিসাব সমীকরণকে প্রভাবিত করে। মনে রাখবা ভাইয়া, হিসাব সমীকরণ বা উদ্বৃত্ত পত্রকে কে প্রভাবিত করে? প্রতিটা লেনদেন প্রভাবিত করে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই কে প্রভাবিত করে, ঠিক আছে? প্রতিটা লেনদেন কাকে প্রভাবিত করে? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ হিসাব সমীকরণকে অথবা উদ্বৃত্ত পত্রকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেনের ফলে প্রভাবিত হয় আর্থিক অবস্থা, উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী। একই কথা, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই প্রভাবিত হয়। প্রধান কেশিয়ার কর্তৃক খুচরা কেশিয়ারকে টাকা প্রদান হচ্ছে আন্তঃলেনদেন। আমরা নগদান বইতে পড়বো ভাইয়া, খুচরা নগদান। খুচরা নগদানে কি করা হতো ভাইয়া? প্রধান কেশিয়ার খুচরা খরচগুলো চালানোর জন্য আমাদের কাকে ছোট কেশিয়ার বা পেটি কেশিয়ারকে টাকা দিত, ঠিক আছে? এটা কি বলতাম আমরা? আন্তঃলেনদেন। এটা কি প্রতিষ্ঠানের বাইরের লোক? খুচরা কেশিয়ার প্রতিষ্ঠানের বাইরের লোক? বাইরের লোক না ভাইয়া। তাহলে প্রতিষ্ঠানের ভিতরে লেনদেনটা হলো, তাহলে কি বলতেছে? আন্তঃলেনদেন, ঠিক আছে? প্রধান কেশিয়ার কর্তৃক খুচরা কেশিয়ারকে বেতন প্রদান। যখন বেতন প্রদান করি, যখন যাকে বেতন প্রদান করবো সে আমার জন্য কি? ব্যয়। তখন কি? সে প্রতিষ্ঠানের বাইরের লোক হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এটা কি? বহিস্থ বা বাহ্যিক লেনদেন হবে তখন। কথা বুঝতে পারছেন? তাহলে কেশিয়ারকে যদি খুচরা নগদের জন্য টাকা দেন তাহলে আন্তঃলেনদেন, আর খুচরা কেশিয়ারকে যদি বেতন প্রদান করেন তাহলে সেটা কি হবে? বহিস্থ লেনদেন বা বাহ্যিক লেনদেন। আশা করি বুঝতে পারছেন। তারপর চলে আসেন আমাদের প্রশ্নতে আমি বলছিলাম লেনদেন চিনতে পারতেছো কি পারতেছো না, এরকম প্রশ্ন আসবে যে দেখেন নিচের কোনটি লেনদেন নয়। ওকে, দেখি। বাকিতে মালামাল ক্রয়, এটা আমাদের একটা লেনদেন। বাকিতে মালামাল ক্রয়, এটা কি লেনদেন না? অবশ্যই লেনদেন। দুইটা পক্ষ আছে, অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে এবং আর্থিক অবস্থারও পরিবর্তন হয়, তাহলে কি? লেনদেন। চালান করার উপর 10% অবচয়। অবচয় একটা লেনদেন। কি? অবচয় একটা লেনদেন।
এখানে কি চাইছে 9, এই 9টা আমরা মাঝে মাঝে চোখে দেখি না, তখন কি উত্তর দেখিয়ে দেবো, এ নম্বর উত্তর দেখাই দেবো, কিন্তু 9টা দেখতে হবে। তাহলে এখানে বলছে 9, তার মানে যেটা লেনদেন 9 সেটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে একটা লেনদেন, তার মানে এটা হবে না, এটা একটা লেনদেন, এটা হবে না। গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো, তার মানে বেতন তো দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই লেনদেন, তার মানে এটা হবে না। গত বছরের তুলনায় এই বছর বিক্রি 7,000 টাকা কম হয়েছে। 7,000 টাকা তো কম হয়েছে, তো কি হয়েছে, কম হইতেই পারে, এইটা একটা আমাদের কোনো লেনদেন না। কথা বুঝতে পারছেন? 7,000 টাকা কম হয়েছে, তো এটা তো কোনো করার কিছু নেই। ঠিক আছে, এখানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, হচ্ছে না, তার মানে এটা হচ্ছে আমাদের লেনদেন নয়, তার মানে এটার উত্তর হবে সঠিক। ঠিক আছে, দেখি উত্তরটা কি দেওয়া আছে, গত বছরের তুলনায় এই বছর বিক্রি 7,000 টাকা কম হয়েছে। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো। বলছে গত বছরের তুলনায় এই বছরে 7,000 টাকা বিক্রি কম হয়েছে, তো বিক্রির সময় বিক্রির জার্নাল দিছি, বিক্রিটা আমাদের কি একটা লেনদেন, কোনো সমস্যা নেই। হতে পারে এই বছরে বিক্রি 7,000 টাকা কম হয়েছে, পরের বছরে বিক্রি বেশি হয়েছে, সমস্যা কি? যেগুলো যা হয়েছে সেগুলো প্রত্যেকটারই জাবেদা দিয়েছে, এটা একটা নর্মাল একটা কথা। যেমন কোনগুলো লেনদেন না, আমরা বলি না 10,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া, পরিচালক নিয়োগ দেওয়া, ফরমায়েশ প্রদান, এরকম টাইপের কথা হচ্ছে এটা, যেগুলোকে আমরা লেনদেন হিসেবে গ্রহণ করি না। চলে আসি পরের স্লাইডে। আচ্ছা ভাইয়া, দেখো তো নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? আমি কিছুক্ষণ আগেই পড়াইছি ভাইয়া, কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না। আমি পড়াইছিলাম যে বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই নগদ অর্থের আদান প্রদান হবে না এবং নগদ অর্থের ব্যয় হবে না, অথবা নগদ অর্থের ব্যয় হবে না, তাকে কি বলি, অনগদ লেনদেন বলি। তার মানে কি অনগদ লেনদেনের জন্য নগদ অর্থের ব্যয় হয় না। তাহলে কার জন্য নগদ অর্থের ব্যয় হবে না? এই যে ভাইয়া দেখো তো, বিক্রয় কমিশন, এর জন্য নগদ অর্থের ব্যয় হয়, তার মানে এটা উত্তর হবে না। অগ্রিম প্রদত্ত বীমা, এটার জন্য ব্যয় হয়, হবে না। বেতন, বেতনের জন্য হয়, হবে না। ভাড়া, ভাড়ার জন্য হয়, হবে না। তাহলে একটা উত্তর থাকতে, সেটা হচ্ছে অবচয়। আর অবচয়টা কি ভাইয়া? দেখো তো, অবচয় কিন্তু আমাদের অনগদ লেনদেন ছিল এবং কি ছিল, অভ্যন্তরীণ লেনদেন ছিল। আশা করি বুঝতে পারছো। তাহলে অনগদ লেনদেন হচ্ছে আমাদের অবচয়। ঠিক আছে, দেখো ভাইয়া উত্তরটা কি, অবচয়। ঠিক আছে, তারপরে চলে আসি, কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? আবার সেম কোশ্চিন, তার মানে কি অনগদ লেনদেনটা চাইছে। অনগদ লেনদেন কি, লভ্যাংশ প্রদান হবে না, পাওনাদারের দাবি পরিশোধ হবে না, বীমা প্রিমিয়াম হবে না, অগ্রিম প্রদত্ত ভাড়া হবে না। কুঋণ, এইটা হচ্ছে আমাদের উত্তর। কুঋণ অবলোপন হচ্ছে আমাদের অনগদ লেনদেন। অবচয়, কুঋণ, এগুলো হচ্ছে আমাদের অনগদ লেনদেন, যেগুলোর জন্য নগদ অর্থ প্রদান করা হবে না। দেখেন উত্তরটা কি ভাইয়া, কুঋণ অবলোপন। ঠিক আছে, ওকে, চলে আসি পরের প্রশ্নে। কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে না? আবার সেম কোয়েশ্চেন। ঠিক আছে, এখন দেখেন তো আপনারা পারতেছেন কিনা ভাইয়া, পারতেছেন? ও সরি সরি, একটু প্রশ্নটা ভুল বলছি, এখানে বলছে কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে। ঠিক আছে, বলছে নগদ অর্থ ব্যয় হবে। অবচয়ের জন্য সাধারণত নগদ অর্থের ব্যয় হয় না, তাহলে এটা বাদ। আচ্ছা, অবলোপনের জন্য ব্যয় হয় না, অবচয় অবলোপন একই জিনিস। নগদ বাট্টার জন্য ব্যয় হয় না, এটার জন্য হয় না। তাহলে পূর্বে প্রদত্ত ভাড়ার জন্য কি হয়েছে, আমাদের নগদ অর্থের ব্যয় হয়েছে। তাহলে উত্তর হবে কি, বি নম্বর। দেখেন তো ভাই উত্তরটা কি আছে, বি নম্বর আছে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা একটা বৈশিষ্ট্য। কমপক্ষে দুটা পক্ষ থাকতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু ভাইয়া এই যে সবগুলো কি উত্তর হবে? হবে না। মুনাফা নির্দেশ করে না কখনো, মুনাফা নির্দেশ করা কখনো লেনদেনের বৈশিষ্ট্য না। তাহলে এটা কি লেনদেনের বৈশিষ্ট্য হবে না, অর্থাৎ এটা উত্তর হবে, এটা আমাদের উত্তর হবে, এটা উত্তর হবে। দেখেন তো উত্তরটা ঠিক আছে কি না। জি ভাইয়া, উত্তরটা সঠিক। তারপরে চলে আসি পরের স্লাইডে। কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? ঠিক আছে, কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? আমরা জানি অভ্যন্তরীণ লেনদেনগুলো পড়ছি আমরা। চলে আসে, সম্পত্তি ক্রয় কি অভ্যন্তরীণ লেনদেন? না ভাইয়া। তারপরে দায় পরিশোধ কি অভ্যন্তরীণ? না, এখানে বাইরের পক্ষ জড়িত থাকে, এখানেও বাইরের পক্ষ জড়িত থাকে। সেবা প্রদান অভ্যন্তরীণ? না, এখানেও বাইরের পক্ষ জড়িত থাকে। ঠিক আছে, যে খরচ পরিশোধ যে করলেন ভাইয়া, খরচ পরিশোধও হবে না। খরচ পরিশোধ কি বাইরের পক্ষকে করতে হয় না? কি বাইরের পক্ষকে করতে হয় না? অবশ্যই বাইরের পক্ষকে করতে হয়। তার মানে কি এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি, অফিসের মণিহারি দ্রব্যের ব্যবহার, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ লেনদেন। মণিহারির ব্যবহার বা সম্ভারের ব্যবহার হচ্ছে আমাদের অভ্যন্তরীণ লেনদেন। এটা একটু বুঝাই দিই। মনে করেন প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের কি আছে, বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম আছে না, যেগুলোকে আমরা কি বলি, মণিহারি বলি। ঠিক আছে, এই জিনিসটা আপনি ব্যবহার করতেছেন, এটা কি প্রতিষ্ঠানের মধ্যে একটা লেনদেন হচ্ছে ভাইয়া। ঠিক আছে, সেটা কি আমাদের অভ্যন্তরীণ লেনদেন, এটাতে বাইরের কোনো পক্ষ জড়িত থাকে না। ঠিক আছে, তারপরে চলে আসেন, দেখেন উত্তরটা কি, অফিসের মণিহারি দ্রব্যের ব্যবহার। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসে, নিম্নের কোনটি আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? কোনটি আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? ওকে, ভালো কথা। ম্যানেজারকে বেতন প্রদান করা হলো, ম্যানেজার বাহিরের পক্ষ। যখন বেতন প্রদান করা হয় তখন কিসের পক্ষ? বাহিরের পক্ষ। তার মানে এটা উত্তর হবে না। রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয় হলো, রহিম বাহিরের পক্ষ, এটা উত্তর হবে না। যন্ত্রপাতির অবচয়, অবচয় আমাদের ভিতরের আইটেম। ঠিক আছে, তার মানে এইটা উত্তর হবে। তাহলে উত্তর কি হবে, সি নম্বর উত্তর হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি, সি নম্বর। ওকে, আজকে ভাইয়া এ পর্যন্তই। ঠিক আছে, আজকে এখানেই শেষ আমাদের ক্লাস।
আরেকবার সামারাইজ করে ফেলি, আরেকবার সামারি করে ফেলি। আজকে আমরা টপিক পড়ছি হিসাব বিজ্ঞানের পরিচিতি এবং লেনদেনগুলোকে নিয়ে, যেখানে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়ছি, ধাপ এবং উদ্দেশ্য সম্পর্কে জানছি, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে জানছি, লেনদেন নির্ণয় করা সম্পর্কে জানছি, আন্তঃলেনদেন এবং অনগদ লেনদেন সম্পর্কে জানছি। এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য লিখে রাখছি ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো থেকে সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতে দেখা যায় এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, সো এই জায়গাটার ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের ধাপগুলো থেকে প্রশ্ন আসে, উদ্দেশ্যগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা দেখছো অলরেডি। তারপর হিসাব তথ্যের ব্যবহারকারীগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা অলরেডি দেখছো এই জিনিসগুলো। তারপরে লেনদেন নির্ণয় করা, লেনদেন নির্ণয় করা বলতে লেনদেন চিনতে পারতেছো কিনা, ওই যে লেনদেন হয় লেনদেন নয়, এই প্রশ্নগুলোকে আমি বলতেছি লেনদেন নির্ণয় করা। এখান থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে। আন্তঃলেনদেন এবং অনগদ লেনদেন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। অনগদ লেনদেন থেকে অনেকগুলো প্রশ্ন পাইছি না ভাইয়া? এছাড়াও আন্তঃলেনদেন থেকেও কিন্তু আমরা প্রশ্ন পাইছি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে না ভাইয়া, এগুলো থেকে অন্যান্য ইউনিভার্সিটি অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। কথা বুঝতে পারছো? সো এই টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আজকের জন্য এখন পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।